আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? কি অবস্থা, কেমন যাচ্ছে সময়? আর মাত্র 20 দিন আছে তোমাদের পরীক্ষার। প্রস্তুতির কি অবস্থা? শুরুতে কমেন্টে জানিয়ে দিতে পারো কে কোথা থেকে দেখছো, এবং প্রস্তুতি কতটুকু গোছানো হয়েছে সেটিও জানাইতে পারো। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞানের অধ্যায় 2 এবং 3 এর উপর একটি এমসিকিউ ক্লাস করব তোমাদের সবাইকে সাথে নিয়ে। দেন কি করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে। আমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা এখানে প্রিপারেশনটা কিভাবে নিবে এমসিকিউর উপর গাইডলাইন চাই, তাদেরকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আমি নিজেও ভিডিওটি শেয়ার করে দিচ্ছি। ওকে, একজন বললেন, হ্যাঁ ফয়সাল আহমেদ ভাই বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার? ওকে ফাইন। হ্যাঁ, আমিও চেক করলাম, সাউন্ড ঠিক আছে। আচ্ছা চলো আমরা কথা বাড়াবো না, এমনিতে 8টা বেজে গেছে। তোমাদের হয়তো অনেকে কিছুক্ষণ পর ঘুমানোর প্রিপারেশন নিবে, অর্থাৎ 10টা-11টার মধ্যে পড়াশোনা শেষ করতে হবে। আচ্ছা, আমরা আমাদের এই যে আজকের সেশন, ওই সেশনটিতে মেইনলি আমাদের যে এসএসসি হিসাব বিজ্ঞান আছে, ওই এসএসসি হিসাব বিজ্ঞানের এমসিকিউর উপর আমরা কিভাবে ক্লাসগুলো নিব এটার উপর একটা ওভারঅল ব্রিফ দিব তোমাদেরকে। আমরা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টারকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে আমাদের যারা মেন্টর প্যানেল আছে, আমরা অলমোস্ট 200+ এমসিকিউ আমরা চুজ করেছি, যেগুলো তোমাদের মানে হিসাব বিজ্ঞানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা বলতে পারো যে এই এমসিকিউ গুলো যদি তুমি ব্যাখ্যা সহ সমাধান করতে পারো, আমার বিশ্বাস তোমার এসএসসি হিসাব বিজ্ঞানের এমসিকিউর যে ভীতি, এটা টোটালি শেষ হয়ে যাবে। যেমন এখানে যদি খেয়াল করো, অলমোস্ট 208টা স্লাইড, এখান থেকে যদি দেখো 208টা স্লাইডে প্রত্যেকটাতে যেহেতু আমরা একটা একটা রাখছি, অলমোস্ট 208টা, কিংবা ধরো প্লাস মাইনাস হতে পারে, কিছু অ্যাডও হতে পারে। এই এমসিকিউ গুলো আমরা সিলেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আই হোপ এগুলো যদি তোমরা খুব ভালো করে দেখো, আমার মনে হয় যে তোমাদের এমসিকিউর উপর আর কোনো চিন্তা থাকবে না। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 2 এবং 3 অর্থাৎ লেনদেন এবং দুতরফা দাখিলা পদ্ধতির যে আলোচনাটি আছে সেগুলো নিয়ে করব। আর পর্যায়ক্রমে পরবর্তী দিনেও আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে পরবর্তী যে অধ্যায়গুলো বাকি থাকবে সেগুলো কি আমরা আলোচনা করব। ওকে, এর আগে তোমাদেরকে আমি একটু বলে রাখি, আমাদের যারা অফলাইন স্টুডেন্টস আছো তোমরা হয়তো অবগত আছো, আমাদের একটি অফলাইন কোর্স আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে তোমরা আমাদের এই অফলাইন কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের যে এমসিকিউর যে প্রিপারেশনটা, এটা খুব ভালোভাবে গুছাইতে পারবে, যেখানে তোমরা খুব ভালো একটা মেন্টর প্যানেল পাচ্ছ যারা তোমাদের ক্লাসগুলো নিবে অফলাইনে। পাশাপাশি আমাদের এই অফলাইনের যে টোটাল তোমাদের যে 15 তারিখের মধ্যে, তোমাদের যেহেতু 21 তারিখ থেকে এক্সাম, সো আমরা প্ল্যান করতেছি যত সুন আমাদের এই ক্লাসগুলো শেষ করা যায়, যাতে আবার তোমাদের এমন না হয় যে অন্য সাবজেক্টগুলোর প্রিপারেশন নিতে তোমাদের সমস্যা হয়। সেটা প্ল্যানে রেখে আমরা 12টা ক্লাস রেখেছি এবং 12টা ডেইলি এক্সাম, অর্থাৎ তুমি যে ক্লাসটা আজকে করবা, ঠিক এর পরের দিন তোমার এটার উপর একটা ডেইলি এক্সাম হবে। এবং এক কোর্স শেষে মানে সবগুলো মানে সাবজেক্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টের উপর আমরা 3টা মেগা এক্সাম নিব। আর প্রত্যেকটি লেকচারের জন্য আমরা প্রিন্টেড লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করব, এবং যেখানে তোমাদের কিছু ক্যালকুলেশনের যে হ্যাকস আছে, ওই হ্যাকসগুলো আমরা প্রোভাইড করব, যাতে তোমরা খুব ভালো করে খুব অল্প সময়ে এমসিকিউ সলিউশন করতে পারো পরীক্ষাতে। এবং যে সিলেবাসটা তোমাদের শর্ট সিলেবাস হিসেবে দেওয়া আছে, ওটা অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে কভার করব। এবং এটা তোমরা জানো যে আমাদের এই কোর্স ফি মাত্র 499 টাকা। কেউ যদি এনরোল করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে, কিংবা আমাদের অফলাইন অফিসে যেয়ে তোমরা সরাসরি কথা বলতে পারো। আর এই 499 টাকার মধ্যে তোমরা টোটাল 12টা ক্লাস পাচ্ছ, 15টি এক্সাম উইথ মেগা এক্সাম, প্রিন্টেড লেকচারশিট, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা আছে অবশ্যই তাদের মেন্টরশিপ তো তুমি পাচ্ছ, এবং আমি নিজেও তোমাদের ওখানে ক্লাসগুলো নেব। যাই হোক, চলো আমরা আমাদের আজকের যে আলোচনা এটা স্টার্ট করে ফেলি, কথা বাড়াবো না। তোমরা আই থিঙ্ক যারাই জয়েন হচ্ছ, তোমরা তোমাদের জায়গার মধ্যে আমাদেরকে রেসপন্স করবা। যদি না বুঝে থাকো কোনো কিছু অবশ্যই কমেন্ট করবা, আমি আমার জায়গা থেকে কমেন্ট তো অবশ্যই চেক করতেছি, এখানে একটা ফোন আছে,
তো আশা করি তোমাদেরকে মানে ব্যাখ্যা দিতে পারবো আর কি। চলো আমরা যদি শুরুতে একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন, এবং তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের লেনদেন কি লেনদেন নয় এই টপিকটার উপর ভিত্তি করে একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবেই। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা স্টুডেন্ট যারা আছো তারা আসলে অনেক সময় একটু সোজা সাপটাই হচ্ছে কি মানে সবকিছু পেয়ে যেতে চাও। তোমরা চাও যে কোনো একটা এমসিকিউ হুবহু শিখে যাবো, এটা আসুক। এটা কিন্তু বোর্ড এক্সাম গুলোতে হয় না ইউজুয়ালি, ঠিক আছে? তোমাকে টপিক বুঝতে হবে যে কোন টপিক গুলা থেকে কোশ্চেন আসে। তুমি ওই টপিকটাকে যদি ক্লিয়ার করে ফেলো তখন কিন্তু আর তোমার এগুলো নিয়ে আর টেনশন লাগবে না। যেমন লেনদেন কি লেনদেন নয়, এটা থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। সো আমরা জানি লেনদেন কি লেনদেন নয়, এটা যখন আমরা জাস্টিফিকেশনে যাব তখন কয়েকটা ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হবে ওই ঘটনাটা। এর মধ্যে মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। যখন আর্থিক অবস্থার পরিবর্তন হবে তখনই কোনো একটি ঘটনা মাস্ট লেনদেন হবে, ঠিক আছে? এছাড়াও আরো লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাঙ্কে পরিমাপযোগ্য, তারপর হচ্ছে তোমার দ্বৈত সত্তা, তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। এবং এখান থেকে এটাও একটা কোশ্চেন আসে যে লেনদেনের বৈশিষ্ট্য কয়টি। মনে রাখবা তোমাদের বোর্ড বই সুন্দর করে দেওয়া আছে যে লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে কয়টি, 7টি। এটাও কিন্তু একটা বোর্ড এক্সামের প্রশ্ন, ঠিক আছে? আমি তোমাদেরকে হয়তো পরে এটা নিয়ে আলোচনা করলে আসলে দেখাবো। তো আর্থিক অবস্থার পরিবর্তন হওয়াটা ম্যান্ডেটরি, মানে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন না হলে তুমি বলতেই পারবো না যে এটা একটা লেনদেন। দ্যাট মিনস ঘটনা থেকে লেনদেনে যেতে হলে আমাদের এই জিনিসটার উপর ফোকাস রাখতে হবে যে আমার ব্যবসার আর্থিক বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, এটার কি কোনো ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে কিনা। যদি হয় তখন আমরা বুঝবো এটা হচ্ছে লেনদেন। যেমন এই জায়গাতে আমরা যদি প্রথম অপশনটা দেখি যে আসমার নিকট থেকে 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ভাই ফরমায়েশ প্রদান মানে হচ্ছে অর্ডার দেওয়া। অর্ডার দিছো, তুমি তো টাকা পেড করো নাই। যেদিন টাকা পেড করবো ওই দিন হচ্ছে ট্রানজাকশন হবে, এর আগে ট্রানজাকশন হবে না। দ্যাট মিনস ফরমায়েশ বা অর্ডার করা হলে আমরা এটাকে লেনদেন হিসেবে ধরবো না। মিনহাজকে মাসিক 20,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো, নিয়োগ দেওয়া হলো বা অ্যাপয়েন্ট করা হলো, তুমি এটাকে লেনদেন হিসেবে ধরবো না। বরং তুমি যখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একজন ম্যানেজারকে নিয়োগ দিবা এবং নিয়োগের 1 মাস পর যখন তাকে ওই বেতনটা প্রদান করবা তখন এটা লেনদেন হবে। কিন্তু যেদিন তুমি নিয়োগ দিচ্ছ এদিন কেন এটা ট্রানজাকশন হবে? তুমি কি ওই দিন টাকা দিয়ে দিচ্ছ না, তাহলে এটাও লেনদেন না। মালিকের ব্যক্তিগত অর্থ 2,000 টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, মালিকের অর্থ চুরি হয়ে গেলে আমরা কি করব? তোমরা যারা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট আছো, আমার বিশ্বাস তোমাদের জানা উচিত যে ভাই ব্যবসা এবং মালিক কোনো জীবনে এক না। ব্যবসায় এবং মালিক আমি একদম আলাদা কালার করছি, এই দুটোটা কোনো জীবনেও কি এক না, দুইটা হচ্ছে কি আলাদা। মালিকের যা খুশি তা হোক, ব্যবসার কিছু আসে যায় না, কিন্তু ব্যবসার অর্থ থেকে যদি মালিক কিছু করে তখন এটাকে আমরা কি বলবো? ট্রানজাকশন বলবো। তো এটাও আমরা দেখতেছি যে হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এটা বাকি থাকে এটা। কিন্তু এটা কেন আমরা দেখি, জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় অর্থাৎ ধারে বিক্রয়। আমরা জানি যখন নগদ না উল্লেখ থেকে কোনো ব্যক্তির নাম থাকে এটাকে আমরা হচ্ছে ধারে লেনদেন বলবো। তাহলে ধারে লেনদেন, দ্যাট মিনস অলরেডি এটার কথার মধ্যে আছে যে এটা একটা লেনদেন। জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় করা হলো, অর্থাৎ ধারে বিক্রয় করা হয়েছে। যদি ধারে বিক্রয় করা হয় তাহলে দেনাদার সৃষ্টি হবে, মানে প্রাপ্য হিসাব আর কি। ওই প্রাপ্য হিসাব থেকে তুমি টাকা যে কোনো সময় পাবা, যা তোমার সম্পদ। তোমার ইন ফিউচারে হলো তোমার ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট বা আর্থিক অবস্থায় ইনক্রিজ হবে। এজ এ রেজাল্ট তুমি কি করলা, বিক্রি করার ফলে বিক্রয়টা বাড়লো, তাই বিক্রয়টাকে ক্রেডিট দিলা। সো অবশ্যই এটা কি হবে, আমাদের লেনদেন হবে। সো দ্য আনসার ইজ ঘ। বুঝছো? নেক্সট যদি আমরা যাই, এখানে বলতেছে যে হিসাব সমীকরণ। আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ভাই লেনদেন থেকে একটা টপিক আসার মতো, তুমি আবার এটাও লিখে রাখো যে হিসাব সমীকরণ থেকে একটা কোশ্চেন আসার মতো, ঠিক আছে? হিসাব সমীকরণ থেকেও তোমাদের একটা কোশ্চেন আসবেই আসবে। কথা কি ক্লিয়ার? হিসাব সমীকরণ থেকেও আমাদের একটা কোশ্চেন আসবেই, কোনো না কোনো ভাবে আসবেই, ঠিক আছে? হিসাব সমীকরণ থেকে আমাদের কোনো না কোনো ভাবে কোশ্চেন আসবেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, রেদওয়ান বলতেছো হাই স্যার। হ্যাঁ রেদওয়ান, তুমি কিন্তু আজকে অফলাইন ক্লাস করো নাই, তোমার এটা অবশ্যই করে ফেলতে হবে। এবং যারা ক্লাসগুলো করে নাই, অর্পিতাও আজকে ক্লাস করে নাই, যদি অর্পিতা থেকে থাকো অবশ্যই কমেন্টে মেনশন দিয়ে দিও, যদি পারে সে দেখে নিবে আর কি। যাই হোক, চলো আমরা হিসাব সমীকরণের কথাটা বলতেছিলাম। হিসাব সমীকরণ থেকে ভাই তোমাদের প্রশ্ন আসবেই, যে কোনো মূল্যে আসবে।
এখন আমরা জানি যে হিসাব সমীকরণ যেটা, এটা মেইনলি দুইটা, হ্যাঁ, আমাদের উল্লেখ করা আছে। একটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, আর একটা হচ্ছে তোমার বর্ধিত হিসাব সমীকরণ। হ্যাঁ, বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে মৌলিক হিসাব সমীকরণ এবং বর্ধিত হিসাব সমীকরণের মধ্যে আমাদের দুটোটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। এবং সব থেকে আমরা ইউজুয়ালি যেটা জানি হিসাব সমীকরণ বলতে হচ্ছে কি a = l + ওই, অর্থাৎ আমার অ্যাসেট যা হবে, লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি দুটো এক করলে তার সমান হবে। সম্পদ = দায় প্লাস মালিকানা সূত্র। এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসে, বলবে যে তোমাকে মৌলিক হিসাব সমীকরণের উপাদান কয়টি, কয়টি বলো তো? উপাদান, ঠিক আছে, উপাদান হচ্ছে মনে রাখবা তিনটি। উপাদান কয়টি বলো তো? তিনটি। মৌলিক হিসাব সমীকরণ উপাদান কয়টি? তিনটি। মৌলিক সমীকরণের হিসাব সমীকরণের উপাদান কয়টি? তিনটি। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে যে মৌলিক হিসাব সমীকরণ উপাদান কয়টি, আমরা বলবো তিনটি। দেন আসতেছে হচ্ছে কি বর্ধিত সমীকরণ। তো বর্ধিত সমীকরণের আমরা যদি বলি, তাহলে বর্ধিত সমীকরণটা হচ্ছে কি a = l + ওই যেটা আছে না, এই ওই থেকে আবার আরেকটা কোশ্চেন আসে, এই ওইটা ভেঙে হচ্ছে বর্ধিত হয়, যেটার জন্য আমরা বলি এটাকে এক্সপ্যান্ডেড ইকুয়েশন, মানে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই যে ওইটা, এই ওইটা হচ্ছে আবার চারটা জিনিসকে প্রভাবিত করে, বা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টি উপাদান? মনে রেখো, চারটি উপাদান। আমাদের কোশ্চেনের যেটা হচ্ছে প্রশ্ন, ওটা কিন্তু অন্য ধরনের, বাট আমি এটা আসছে দ্যাট মিন্স এই টপিকটা পুরোটা তোমাদেরকে বুঝাই ফেলতেছি, যাতে করে তোমরা মানে এই টপিকটা থেকে আর কি কোশ্চেন আসতে পারে একেবারে হচ্ছে কি বুঝে যাও। তাহলে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এটাকে প্রভাবিত করছে কয়টি উপাদান? এটাকে প্রভাবিত করছে হচ্ছে চারটি উপাদান। চারটি উপাদান কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধনকে আমরা সি বা ক্যাপিটাল বুঝি, রেভিনিউকে হচ্ছে আমরা আয় বুঝি, এক্সপেন্স কে হচ্ছে ব্যয়, আর ড্রয়িংস মানে হচ্ছে কি উত্তোলন। তাহলে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। সেজন্য আমরা এটাকে এখন আমরা এই জায়গাতে লিখে ফেলবো। আর যদি লিখি এই যে উপাদানগুলো আছে, তখন এটাকে আমরা বলবো বর্ধিত সমীকরণ। এখন এখান থেকে আরো ডিপ কোশ্চেন আসতে পারে, কিভাবে জানো? বলবে যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটি উপাদান যে আছে, এটার মধ্যে বৃদ্ধিকারী উপাদান কয়টি, বা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে কয়টি উপাদান? আনসার ইজ দুইটি উপাদান। কয়টি উপাদান বলো তো? দুইটি উপাদান। হ্যাঁ, দুইটি। এই যে দেখো, আয় এবং মূলধন আছে না, এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, অর্থাৎ বাড়ায়। সেজন্য এখানে থেকে কোশ্চেন হয় যে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে কয়টি উপাদান, মানে বৃদ্ধি করে কয়টি উপাদান? দুইটি উপাদান। কি কি বলতো? মূলধন ও আয়। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে মালিকানা সত্ত্বকে হ্রাসকারী উপাদান কয়টি? এটার আনসার দুইটি। এই যে দেখো, এক্সপেন্স এবং ড্রয়িংস যেটা আছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে উপাদান হ্রাস করে কয়টি? ওইটাও দুইটি। কি কি বলতো? ব্যয় ও উত্তোলন। ঠিক আছে। তো যখন তুমি এটাকে লিখবা না, এটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেড ইকুয়েশন হয়ে যাবে। লাইক আমরা যদি দেখি যে বৃদ্ধিকারী উপাদান ছিল দুইটা, তাহলে সি বৃদ্ধি করছে, আরো বৃদ্ধি করছে, কিন্তু এক্সপেন্স বা ব্যয় যেটা, এটা হচ্ছে আমরা কি করব? মাইনাস করব। আর ড্রয়িং যেটা বা উত্তোলন যেটা, এটাকেও মাইনাস করব, কেননা হ্রাসকারী উপাদান কয়টি? দুইটি। এটা হচ্ছে ব্যয় এবং উত্তোলন। এই যে এটাই হচ্ছে আমাদের এক্সপ্যান্ডেড ইকুয়েশন, ঠিক আছে, বা বর্ধিত সমীকরণ। এবার দেখো, এখানে বলতেছে যে a = l + c + r - ex বা এক্সপেন্স মাইনাস ড্রয়িং বা ডি। সমীকরণটির আর উপাদানটি বলতো, আর উপাদানটি আমি কি বলতেছিলাম এতক্ষণ? আই। তাহলে দেখো, এটা কত সহজ আনসার, এক কথায় আনসার হয়ে যাচ্ছে। কত? আই, মানে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। কথা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার আর কি, যে আর উপাদানটি কি? আই কে বোঝাচ্ছে। এখন এখান থেকে দেখো, আমি যদি আরেকটু ঘুরায় তোমাদের কয়েকটা কোশ্চেন মাথায় দিয়ে দিই, সেটা হচ্ছে
বলতে পারতো যে সি উপাদানটি কি, তাহলে আনসার দিতে কি মূলধন। বলতে পারতো যে ই এক্স অর্থাৎ এক্সপেন্স বা ব্যয় কোনটি, তখন তুমি হচ্ছে এটা 4 নাম্বার আনসার দিতে। সেম ভাবে ডি থাকলে বলতো এটা কি উত্তোলন। কথা কি বুঝছো? এভাবে হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো আসে, এবং হিসাব সমীকরণ থেকে তুমি ধরে রাখো একটা এমসিকিউ তোমাদের আসবেই আসবে। এই যে চলো আরেকটা আসছে, এটা ঢাকা বোর্ড 19-এর কোশ্চেন, সরি 20-এর কোশ্চেন, 25-এর কোশ্চেন, ঢাকা বোর্ড 25। ঢাকা বোর্ড 25 আসছে কি বলতো, হিসাব সমীকরণ হচ্ছে, মানে হিসাব সমীকরণটা কি, প্রথমটাই তো রাইট, a = l + e, ওকে ফাইন। বলতেছে যে a = আর a - l = e, অর্থাৎ e যা হবে a থেকে l বাদ দেওয়ার রেজাল্টটাই তা, বুঝছো? এটাও রাইট আছে। কিভাবে আছে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তখন তোমরা ইজিলি বুঝবে। অনেকে হচ্ছে এটাকে মুখস্থ করো এবং মুখস্থ করে যে পারো না, হ্যাঁ অনেক সময় ভুলে যাও যারে এটা কি আদৌ আমাদের হচ্ছে কিনা কে জানে। অনেক সময় হচ্ছে তোমরা এই ভুলটা করো, ঠিক আছে? তো এটা করা যাবে না, এটা খুব ইজিলি তুমি মাথায় রাখতে পারবা একভাবে। সেটা তুমি একটা এক্সাম্পল মনে মনে টেনে ফেলবা যদি তোমার এটা নিয়ে কনফিউশন থাকে। যেমন a = আমরা জানি যে l + e। আচ্ছা আমি ধরলাম হচ্ছে এ হচ্ছে 1 লাখ, কথার কথা। আমরা জানি যে সম্পদ যা হবে দায় এবং মালিকানার সাথে মিলে তা হবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে সম্পদকে ধরলাম 1 লাখ আর দায় ধরলাম হচ্ছে 20,000, তাহলে মালিকানা সত্য কত 80,000। তাহলে এদিকে হচ্ছে 1 লাখ, এদিকে হচ্ছে 1 লাখ। এখন এই ইকুয়েশনটা আমরা যদি এখান থেকে জাস্টিফিকেশন করি তাহলে দেখবো যে এই যে ই এর মান কত 80, সেম মান ধরে আমরা যদি এই ইকুয়েশনটা অনুযায়ী বের করি দেখবা 80 হয় কি, যে a = আর e = a - l, এ কত 1 লক্ষ, ঠিক আছে? এই যে 1 লক্ষ মাইনাস l কত, l হচ্ছে 20,000। এবার বলো তো 1 লাখ থেকে যদি আমরা 20,000 বাদ দিই তাহলে 80,000 হবে না? হবে না 80,000? হবে না 80,000? তাহলে অবশ্যই আমাদের এটা হতে পারে। তাহলে e = a - l, এটাও রাইট। আরেকটা কি আছে, a - e = l, এটাও রাইট। এই যে দেখো এই ইকুয়েশনটা দিয়ে যদি আমি তোমাদেরকে বুঝাই যে a - e l বেরোবে, তাহলে l কত হয়েছিল আমাদের এখানে ভ্যালু আমরা ধরছিলাম 20,000 ধরছিলাম, ঠিক আছে? তাহলে a কত আসতেছে, a হচ্ছে আমাদের 1 লক্ষ, a হচ্ছে আমাদের কত 1 লক্ষ মাইনাস ই কত, ই হচ্ছে আমাদের 80,000। সো 1 লাখ থেকে যখন আমরা 80,000 বাদ দিব ডেফিনেটলি আমাদের এটা আনসার বের হবে 20,000। যদি 20,000 হয় তাহলে অবশ্যই দায়ী তো 20,000। সুতরাং এটাও রাইট। তো আমাদের আনসার কি হবে বলো তো, 4টাই রাইট, মানে সরি 3টাই রাইট আর কি, ঘ নাম্বার হবে আমাদের আনসার। ওকে ওকে ফাইন। তারপরটা যদি আমরা আসি, বলছে যে নিচের কোনটি সঠিক। আচ্ছা এটা কিন্তু কাইন্ড অফ এটার মতোই, হ্যাঁ এই জায়গাটার মতোই আমরা হচ্ছে চাইলে এটাও আর কি সলিউশন করতে পারি। তাহলে এখানে দেখো শুরুতে বলতেছি যে a = l - e, নো আমরা জানি যে a = l + e হয়, তাহলে এটা প্রথমে হচ্ছে কি ভুল। তারপরে হচ্ছে কি বলতেছে e = এটাও হবে না কোনো সময়, a = l + c + r - e - d হলে এটা রাইট হতো, যেহেতু এখানে প্লাস ডি আছে এটাও ভুল। আচ্ছা এই জায়গাতে আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি যখন পরীক্ষায় বসবা না, অনেক সময় তোমার সঠিক আনসারটা যদি তুমি নাও জানো, তারপরও তুমি যদি রিজেকশন যে একটা ওয়ে আছে না, আমরা এটাকে বলে হচ্ছে রিজেক্টেড টেকনিক, অনেক সময় আমরা বলে থাকি। তো তুমি বাদ দিতে থাকবা ভাই কোনটা আসে না বা কোনটা হবে না এখানে, ঠিক আছে? যেটা হবে না এই সবগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকি যেটা থাকবে এটাই তো আনসার। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আশা করি এটাই হচ্ছে, মানে আশা করি এটাই হচ্ছে আমাদের আনসার হবে। এটা সিম্পল বিষয়। সো আশা করি এইগুলোতে হচ্ছে তোমরা রিজেকশন টেকনিক যেটা এটা লাগবে না, এটা হচ্ছে তোমাদের এখানে আমাদের হচ্ছে প্রয়োজন হবে না, কারণ তোমরা খুব সিম্পল এটা জানো। কিন্তু অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আছে যেগুলোতে হচ্ছে আমরা চাইলে রিজেকশন টেকনিক দিয়ে হচ্ছে সলিউশনটাকে কনফার্ম করতে পারি আর কি। এই টেকনিকগুলো সম্পর্কে কিন্তু আমরা আমাদের অফলাইন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা তো আজকে জাস্ট এই প্রিলিমিনারি ক্লাসটা করছি, বাট আমরা অনেক বিস্তারিত এখনো আলোচনার সুযোগ আছে, কারণ আমরা আর্থিক বিবরণী এগুলো কিন্তু এখনো আলোচনা করিনি। যাক, তো এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 25 আসা কোশ্চেন। ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। এই লেনদেনের ফলে আমরা কি হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, আমরা বলতেছি যে ধারে পণ্য ক্রয়। আমরা জানি যে ধারে পণ্য ক্রয়ের জাবেদা খুব সিম্পল দিবা, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব কি হবে ক্রেডিট।
তাহলে ক্রয় ডেবিট, ক্রয় একটা ব্যয়, ব্যয় যখন ডেবিটে থাকবে তাহলে ই মাইনাস, আর হচ্ছে প্রদেয় হিসাব যখন ক্রেডিটে থাকবে, প্রদেয় হিসাবে একটা দায়, দায় যখন ক্রেডিটে থাকবে তাহলে এল প্লাস। ঠিক আছে, তো এখন আমরা এই জায়গাতে খুঁজবো যে কোনটার সাথে ঠিক আছে। দায় বৃদ্ধি পাবে, হ্যাঁ ঠিক আছে, এই যে এল বৃদ্ধি, এবং মালিকানা সত্য হ্রাস পাবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে সম্পদ বলতে কোনো কিছু আসবেই না। তো আমাদের এক নাম্বারটা হচ্ছে আনসার না, তাহলে 2 3 কোথায় আছে, এই যে গোতে আছে। ঠিক আছে, আচ্ছা মাহি তুমি দেখতেছো, তুমি হচ্ছে ইরফানকে মেনশন করে দাও, বুঝছো? ইরফান, সাব্বির, ওদেরকে হচ্ছে এগুলা দেখা উচিত। ঠিক আছে, তারপরে আমরা যদি এখানে পরের কোশ্চেনটা দেখি, ওটাতে বলতেছে যে রাজশাহী বোর্ড 25 আসছে, যশোর বোর্ড 25, রাজশাহী বোর্ড 21, যশোর বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 19। দেখছো কতগুলাতে আসছে, সুতরাং এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এটা আসবে। তাহলে মালিকানা সত্যকে আমরা কি করব, মানে মালিকানা সত্যকে প্রভাবিত করে কয়টি উপাদান বলছে, আমরা কিন্তু একটু আগে মাত্র আলোচনা করছিলাম। এই যে মালিকানা সত্যকে প্রভাবিত করে কয়টি উপাদান, 4টি উপাদান। কয়টি উপাদান ছিল, 4টি। আমরা আনসার ওখানে দেখবো 4টি কোথায় আছে, এক্স্যাক্টলি 3 নাম্বারটাতে আছে, অপশন 3। তাহলে মালিকানা সত্যকে প্রভাবিত করে কয়টি উপাদান, 4টি উপাদান। মূলধন, আয় ব্যয়, উত্তোলন, মূলধন, আয় ব্যয়, উত্তোলন। নেক্সট, ধারে আসবাবপত্র ক্রয় কত হাজার টাকা, 10,000 টাকা। ধারে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? আচ্ছা, ধারে যখন আমরা আসবাবপত্র ক্রয় করি যাবে কি হয়, ধারে যখন ক্রয় হবে মোট কথা শেষ, প্রদেয় হিসাব আসবে। ধারে যখন বিক্রয় হবে প্রাপ্য হিসাব আসবে। অনেকে এইটা মনে রাখতে পারো না, একটু টেকনিক্যালি মনে রাখবা, ক্রয়ের সাথে পাওনাদারের কাজ বা প্রদেয় হিসাবের কাজ, আর তুমি যদি বিক্রয় বলো, বিক্রয়ের সাথে হচ্ছে প্রাপ্য বা দেনাদারের কাজ। টেকনিক্যালি এটা মনে রাখতে পারো। আসবাবপত্র যখন ক্রয় করা হবে, সিম্পল, আমি আসবাবপত্র কিনে আনলাম, তো আসবাবপত্র নামের সম্পদ আমার বাড়বে, তাই হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট। এবং যেহেতু আমি দাঁড়ি কিনছি, দ্যাট মিনস আমি তাকে টাকা দেই না, এখনো টাকা দেই নাই, মানে এই না যে সে আমাকে ছাড় দিয়ে দিবে। সে ভবিষ্যতে হলে আমার কাছ থেকে টাকাটা নিবে বা আমার দিতে হবে। যেহেতু আমার দিতে হবে, তার সাথে আমার একটা দায়বদ্ধতার সম্পর্ক, সে আমার জন্য দায়, যেটাকে আমরা প্রদেয় হিসাব নামে লিখবো। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। তো আমরা যদি দেখি আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ না আসবাবপত্র, সম্পদ, এবং প্রদেয় হিসাবটা দায়। তাহলে সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পায়, এবং দায় যদি ক্রেডিটে থাকে তাহলে দায়ও বৃদ্ধি পায়। দেখো এখন অপশন কোনটাতে আছে, কোনটাতে আছে, এই যে এ ও এল বৃদ্ধি পাবে, 1 নাম্বার হচ্ছে আমাদের আনসার। আরেকটা জিনিস মনে রাখো, এই কোশ্চেনটাও তোমাদের আসতে পারে। এই কোশ্চেন বলতে এই যে বৃদ্ধি হ্রাসজনিত, এখন হুবহু তো কোশ্চেন তোমাদের কমন পড়বে না ভাই, এটা বোর্ড কোশ্চেন, এটা তোমাদের মানতে হবে। তার মানে এই না যে কিছু টপিক বোঝা যায় যেগুলো রিপিট হয়, তুমি যাবে না। এখানে আমি ধারে আসবাবপত্র ক্রয় না দিয়ে আমি দিতে পারতাম ধারে আসবাবপত্র বিক্রয়, হিসাব সমীকরণে কিভাবে প্রভাবিত করবো, অর্থাৎ এই প্রভাবিত করার যে অপশনটা, এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে, হ্রাস বৃদ্ধি জনিত। অবশ্যই নোট করে রাখো এটা। নেক্সট, বর্ধিত হিসাব সমীকরণ অলরেডি আমরা পড়ে ফেলছি ভাই, এগুলা এখন আমরা পারবো। যে এ প্লাস এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস হচ্ছে ই বা হচ্ছে ই এক্স আর মাইনাস হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্ধিত রূপ। আচ্ছা, যারা জানো যে বর্ধিত রূপের মধ্যে একটু এক্সপান্ডেড বা মালিকানা সত্যকে যে প্রভাবিত করে 4টা উপাদান এগুলো আসে, দ্যাট মিন্স এই দুইটা তো তাহলে ফার্স্টেই ভুল, এটা তো বর্ধিত রূপ না, এটা মৌলিক হিসাব সমীকরণ। বর্ধিত হচ্ছে এই দুইটা, এই দুইটার দিকে তাকায় দেখো, প্রথম এটাতে একটা ধরে যাও, যাই দেখো এটা ভুল, যে এল প্লাস হবে কিন্তু দেখছে এল মাইনাস, দ্যাট মিন্স এটা এখানে ভুল। তাহলে এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর ই এক্স মাইনাস মাইনাস ডি। ওকে, দেন আসতেছে হচ্ছে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য কি, বা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং আসছে খুব গুরুত্বপূর্ণ একটা বোর্ড, অর্থাৎ কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড, ঠিক আছে, আমাদের নিজের কুমিল্লা বোর্ড। এই কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট যারা আছে তারাই হচ্ছে সব থেকে বেশি পেয়ে থাকে। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য কি, মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য দায়, প্রতিষ্ঠানের জন্য কি দায়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার বা ভাইয়া এটা কেন দায়ী, চলো আমি তোমাদের ব্যাখ্যা দিই। আচ্ছা, মালিক আর ব্যবসায়ী ভিন্ন, আমি তোমাদেরকে এই আলোচনার শুরুতেই বলছিলাম, মালিক এবং যে ব্যবসায়ী। আচ্ছা, এটাকে আমি একটু ইয়েতে দিই, রেড পেনে দিই, তাহলে তোমাদের জন্য একটু মনে রাখতে সুবিধা হবে। মালিক আর ব্যবসায়ী কোন জীবনে হচ্ছে কিনা এক না।
এক নয়, মালিক আর ব্যবসায় কখনোই এক নয়। ওকে ফাইন। আচ্ছা, মালিক আর ব্যবসা যদি এক না হয়, মালিক তো ব্যবসায়ের শুরুতে প্রতিষ্ঠানকে কি দেয়? মূলধন দেয়। মূলধন দেয়। তাহলে এই যে মূলধনটা বা যেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলতে পারি, অ্যাকচুয়ালি মালিকের যে অধিকার, মালিকানা সত্ত্ব এখানে আবার একটা টার্ম কিন্তু ভিন্নতা আছে। এইভাবে হচ্ছে তোমাদের মূলধন আর মালিকানা সত্ত্বকে সরাসরি তুমি একভাবে বলতে পারো না, কারণ মূলধন যা ইনভেস্ট করে মালিক, তা থেকে তৃতীয় পক্ষের দায়, মানে শুধু যে মূলধন থেকে তৃতীয় পক্ষের দায় দিয়ে ফেলে ব্যাপারটা কিন্তু এমন না। মূলধন থেকে যা ব্যবসায় ট্রানজেকশন হয়েছে এবং আলটিমেটলি ইনফ্লো যা হয়েছে ওইটা থেকে যদি তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে দেয়, তখন যা থাকে সবটা হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব বা মালিকের অধিকার বলতে পারি আর কি। তো যাই হোক, এটা আমরা হচ্ছে এটা মানে ইন ডেপথ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো মালিক এবং হচ্ছে ব্যবসার যে কনসেপ্টটা, এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। এখন মালিক যে ব্যবসায়ীকে মূলধন দিল, তাহলে ব্যবসায়ীরও তো একটা সময় পরে যখন মালিক ব্যবসাটা ঘুরে ফেলবে, তো ব্যবসায়ী কি মালিককে এই মূলধনটা দিয়ে দিতে হবে। সুতরাং এটা বাদেও, মূলধন বাদেও তুমি মালিকানা যে সত্যটা আছে বা মালিকের যে অধিকারটা আছে, ধরো কেউ যদি হচ্ছে অ্যানুয়ালি তাদের হিসাব করে, তখন যা ইনফ্লো হবে ওইটা থেকে হচ্ছে দায় দেনা যা আছে এবং আউটফ্লো যা আছে বাদ দেওয়ার পরে যে রিটার্নটা থাকবে, ওইটা হচ্ছে ব্যবসায়ী কি মালিককে প্রোভাইড করবে। সুতরাং মালিক ব্যবসা থেকে এটা পাবে আর ব্যবসা এটা দিবে মালিককে, তাই হচ্ছে ব্যবসার পার্সপেক্টিভ থেকে এটা কি দায়। বলতেছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, কি বলতেছে? ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে। আচ্ছা, ব্যাংক থেকে যখন ঋণ গ্রহণ করা হয়, এর ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? আচ্ছা, ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি, এটা হচ্ছে তুমি জাবেদাটাকে এইভাবে দিতে পারো, অবদান হিসাব ডেবিট, হ্যাঁ, আর হচ্ছে যেহেতু ব্যাংক থেকে ঋণ করা হয়েছে ব্যাংকিং ডেবিট। আবার অনেকে এটাকে হচ্ছে ব্যাংক হিসাব থেকেও মানে ব্যাংক হিসাব ডেবিট। অনেকে বলে যে ইউজুয়ালি হচ্ছে আমরা যখন ঋণ নেই তখন ব্যাংক টাকাটা ব্যাংকের মাধ্যমে দেয় আর কি। তো ব্যাংক হিসাবে বলতে পারো, নগদান হিসাবে বলতে পারো, সমস্যা নেই। তাহলে ব্যাংক অথবা নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে ব্যাংক ঋণ ক্রেডিট। ব্যাংক ঋণ হচ্ছে কি ক্রেডিট। আচ্ছা, তাহলে নগদ হোক ব্যাংক হোক দুটোটাই কি সম্পদ। সম্পদ ডেবিট আছে বৃদ্ধি, ব্যাংক ঋণ একটা দায় বা লাইবিলিটি, ক্রেডিট আছে তাহলে বৃদ্ধি। তাহলে দেখো তো আমরা এটা কোথায় আছে, ব্যাংক ঋণ হচ্ছে দায়, ক্রেডিট দায় বৃদ্ধি পেয়েছে, কোথায় আছে দায়, এই যে এল উপাদান বা দায় বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক আছে। ই উপাদান না, ই তো এখানে আমাদের লাগতেছে না, বরং সম্পদ লাগবে, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। এক ও তিন যেটা, এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ খ। এর আনসারটা কি হবে? খ। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে টাইপ এরর হয়েছে, মানে যারা স্লাইড বানাইছে হয়তো এখানে ভুল আনসারটা বা কপি পেস্ট করা হয়েছিল, তো হয়তো এটা থেকে গেছে। আনসার হচ্ছে কি হবে? 1 এবং 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি। আচ্ছা, এই জায়গাতে আমি তোমাদেরকে উৎস দলিলের যে কনসেপ্টটা, এটা আমি সরাসরি একদম একেবারে হচ্ছে তোমাদের ভেঙে বুঝাই দিই। আচ্ছা, আমরা জানি যে উৎস দলিল যেটা আছে সেটা কি কি। আমরা অলরেডি মানে অবগত আছি যে আমরা যে উৎস দলিল গুলো এই লেনদেন চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়ি, সেগুলো কি চালান। ফার্স্টে যদি আমরা বলি চালান, ঠিক আছে। চালান হচ্ছে ধারে পণ্য ক্রয়ের জন্য, ক্রয় এবং বিক্রয়ের জন্য, ধারে পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল। হ্যাঁ, আচ্ছা, চালান অ্যাকচুয়ালি কে প্রস্তুত করে? এখান থেকে কোশ্চেন আসে। চালান প্রস্তুত করে কে? চালান প্রস্তুত করে বিক্রেতা। আর এই বিক্রেতার জন্য চালান, বই চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান। এইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ক্রেতার নিকট ইহা কি, বিক্রেতার নিকট ইহা কি? ক্রেতার নিকট, ক্রেতার নিকট, ঠিক আছে। ক্রেতার নিকট ইহা কি আর বিক্রেতার নিকট ইহা কি? ক্রেতার নিকট ইহা কি, বিক্রেতার, ক্রেতার নিকট ইহা হচ্ছে আন্তঃচালান, আন্তঃচালান। আর বিক্রেতার নিকট ইহা বহির্চালান, ঠিক আছে।
এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় যদি ডিপ কোশ্চেন করে তাহলে চলে আসবে, ঠিক আছে। আন্তঃচালান আর একটা হচ্ছে কি বই চালান। তো চালানের একদম পুরোপুরি তুমি যদি একদম ওভারঅল আইডিয়া পাও, যে এইখানটা দেখলে আশা করি একটা আইডিয়া পেয়ে যাবো। যে চালান, যেটাকে হচ্ছে আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হিসেবে ধরে থাকি, চালান প্রস্তুত করে বিক্রেতা, বিক্রেতার নিকট ইহা বই চালান, ক্রেতার নিকট ইহা আন্তঃচালান। তো চালান রিলেটেড যদি কোশ্চেন আসে তোমরা দেখবা যে এর বাইরে কোনো সময় কোশ্চেন আসবে না। তারপরে যদি আমরা বলি চালানের পরে ক্যাশ মেমো, রাইট? ক্যাশ মেমো হচ্ছে নগদ লেনদেন গুলোর জন্য হয়ে থাকে। ক্যাশ মেমো একটা উৎস দলিল যেটা হচ্ছে নগদ লেনদেনের জন্য হয়। তাছাড়া আমরা জানি যে ভাউচার আছে দুই ধরনের, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। ভাউচার, ভাউচার হচ্ছে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, ঠিক আছে। ডেবিট ভাউচার, একটা হচ্ছে কি ক্রেডিট ভাউচার, ঠিক আছে। তাহলে ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচারের জায়গায় আমরা একটা জিনিস সহজে মনে রাখবো, যে এটা কোনটা কখন কেন হচ্ছে ব্যবহার করা হয়। খরচের জন্য, এটা হচ্ছে আয়ের জন্য। অর্থাৎ তোমাকে যদি কোশ্চেন করা হয় ডেবিট ভাউচার কেন প্রস্তুত করা হবে, খরচের বিবরণের জন্য। ডেবিট ভাউচার কেন প্রস্তুত করা হয় যদি আমাদের বলে, তাহলে অবশ্যই আমরা দিব খরচের বিবরণের জন্য। ক্রেডিট ভাউচার কেন প্রস্তুত করা হয় যদি বলা হয়, অবশ্যই সেটা হবে আয়ের জন্য, ঠিক আছে। তাহলে ভাউচার রিলেটেড এখান থেকে এর থেকে বেশি তোমাদের আর কোনো কিছু জানার প্রয়োজন নাই। তোমরা এগুলো দেখো, আশা করি এতটুকু হয়ে যাবে। তাহলে চালান গেল, ক্যাশ মেমো গেল, ভাউচার গেল। ভাউচার দুই ধরনের, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার আমরা শিখে ফেললাম। এখন প্রয়োজন হচ্ছে আমাদের বাকি একটা উৎস দলিল থাকে, সেটা হচ্ছে নোট। নোট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেবিট নোট আর একটা হচ্ছে ক্রেডিট নোট, ঠিক আছে। একটা হচ্ছে ডেবিট নোট আর একটা হচ্ছে ক্রেডিট নোট। ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট কেন প্রস্তুত করা হয় মনে রাখবা, ডেবিট নোট প্রস্তুত করা হয় হচ্ছে ক্রয় ফেরতের জন্য। ক্রয় ফেরতের জন্য। আর এটাকে আবার সহজে বলে ক্রয় ফেরতের প্রামাণ্য দলিল, কিংবা ক্রয় ফেরতের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বই ফেরত, ঠিক আছে। বই ফেরত। ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয়, বিক্রয় ফেরতের জন্য। বিক্রয় ফেরতের জন্য, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বিক্রয় ফেরতকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের আন্তঃফেরত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একদম পুরোপুরি যে উৎস দলিল আছে এগুলোর একদম ডিটেলস। একদম শুরু থেকে আমরা চালান নিয়ে বলছি, তারপর ক্যাশ মেমো, দেন ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, খরচের জন্য ডেবিট ভাউচার, আয়ের জন্য ক্রেডিট ভাউচার, নোট হচ্ছে দুইটা, ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট ক্রয় ফেরতের জন্য, যেটাকে বই ফেরত বলা হয়। ক্রেডিট নোট হচ্ছে কি আমরা বিক্রয় ফেরতের জন্য, যেটাকে আন্তঃফেরতের প্রামাণ্য দলিল বলতে পারি। এই যে দেখো এখানে কোশ্চেনটা করতে আসছে, এখানে আসছে যে বিক্রয় ফেরত যাবে তার উৎস দলিল কি। এই যে দেখো বিক্রয় ফেরতের জন্য কি করব আমরা, ক্রেডিট নোট। তো দেখি তো আমরা কোথায় আছে ক্রেডিট নোট, খ নাম্বার। সো এটা হচ্ছে আমাদের আনসার, কুমিল্লা বোর্ডের প্রশ্ন এটা, ঠিক আছে। নোট থেকে একটা কোশ্চেন আসার মতো তোমরা মার্ক করে রাখবা। দেন আবার লেখছে বিক্রয় জাবেদার উৎস দলিল কোনটি, তাহলে কি হবে আমাদের ক্রেডিট নোট। সরি আবার না, এটা মনে হয় যে সেমটাই হচ্ছে আবার আরেকটা স্লাইডে চলে আসছে, দেখছো, কুমিল্লা বোর্ড 25-এর, ঠিক আছে। এরপর এটা যদি আমরা দেখি লেনদেনের উৎস দলিল আর ডেবিট নোট। এই যে বলছে যে ডেবিট নোট কেন করা হয়, ডেবিট নোট কেন করা হয়, ক্রয় ফেরতের জন্য প্রস্তুত করা হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা একটু আগে মাত্র এখানে বলছিলাম, এই যে দেখো ডেবিট নোট কিসের জন্য, ক্রয় ফেরতের জন্য, ঠিক আছে। এই যে ক্রয় ফেরতের জন্য। আচ্ছা ক্রেতা প্রস্তুত করে, ওয়েট, আরে এটা আমি বলি নাই, সেটা হচ্ছে কি ক্রয় ফেরতটা মানে অ্যাকচুয়ালি যে ক্রয় ফেরতের জন্য যে আমরা ডেবিট নোট প্রস্তুত করি, এটা কে প্রস্তুত করে, অনেক সময় এটা আসতে পারে ক্রেতা প্রস্তুত করে, আর এটা হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে। এটা কে প্রস্তুত করে, বিক্রেতা প্রস্তুত করে। ঠিক আছে।
এখান থেকে এই কোশ্চেনটা আবার এই জায়গাতে আসছে যে ক্রেতা প্রস্তুত করে, এক্স্যাক্টলি রাইট। তাহলে ডেবিট নোট ক্রেতা ঠিক আছে, দেনাদার প্রস্তুত করে থাকে, নো এটা ঠিক না। তাহলে 1 এবং 2 কোথায় আছে দেখো তো, 1 এবং 2 হচ্ছে এটা আনসার আছে। আচ্ছা এখানের যে আনসার গুলা এটা হচ্ছে এখানে বিশেষ করে তোমরা যে লক্ষ্য করো এই জায়গাতে বলে রাখি, এই যে মানে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সরাসরি কপি করে করে দেওয়া হয়েছে। তো একটাতে যেটা কপি করছে গ, প্রবাবলি এটাই হচ্ছে পরবর্তী দেওয়া হয়ে গেছে আর কি, সেই জন্য আনসার সবগুলোতে গো আসতেছে। বাট আমাদের আনসার কোনটা হবে বলো তো, দুইটা। ওকে, নিচের উদ্দীপকটি পড়ো এবং বলতেছে যে 21 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও। মাহির, তোমাদের মাহির ভাইয়া যে হচ্ছে তোমাদের ইনস্ট্রাক্টর আমাদের এমসিকিউ ব্লাস্টার কোর্সের, মাহির সে ছিল নটর ডেম স্টুডেন্ট এবং বর্তমানে ডিইউতে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে পড়ে। এই ইউনিটে মনে হয় যে কত 30 না 40তম না এর আগে পড়ে, অনেক খুব ভালো একটা র্যাঙ্ক করছিল। সো এইটা হচ্ছে বলা হয়েছে যে মাহির ট্রেডার্স হচ্ছে 30,000 টাকা পণ্যে মেহেদী ব্রাদার্স এর নিকট বিক্রয় করে এবং হচ্ছে নগদে 20,000 টাকা গ্রহণ করে। আচ্ছা তাহলে 30,000 টাকার পণ্য মেহেদী ব্রাদার্স এর নিকট বিক্রি করছে এবং নগদে পাইছে কত, 20,000 টাকা। বলেছে যে মাহির ট্রেডার্স এর লেনদেনের উপযুক্ত দলিল নিচের কোনটি। আচ্ছা এখন দেখো এটা অ্যাকচুয়ালি কি করছে সে, মাহির ট্রেডার্স এত হাজার টাকার পণ্য এর নিকট বিক্রয় করছে, ফাইন। এই যে কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড তোমরা যদি খুব ভালো করে ধরতে পারো এমসিকিউ দেখবে সলিউশন করার অর্ধেক কাজ এখানে শেষ। বিক্রয়, এবং এই বিক্রয়টা কি বিক্রয় আমরা জানি না, নগদ যখন না থাকবে এবং যখন কোনো নাম থাকবে এটাকে ধারে লেনদেন দেবো, মানে ধারে। তাহলে এই যে বিক্রয়টা হয়েছে এটা সেটা ধারে বিক্রয় হয়েছে। তো ধারে বিক্রয়ের জন্য আমরা জানি উৎস দলিল কি হবে বলতো, চালান। ধারে ক্রয় বিক্রয়ের জন্য আমরা চালান প্রস্তুত করি। এখানে কোনো ফেরত দেওয়া হয় না যে এখানে ডেবিট নোট লিখবে বা বিক্রয় ফেরত বা ক্রেডিট নোটও আমরা এখানে লিখার কোনো ওয়ে নাই, কারণ এখানে বিক্রয় ফেরতের কিছু বলা হয় নাই। ডেবিট ভাউচারও না, কেন এখানে খরচের কোনো কথা বলা নেই, বরং চালান, কেন এটা ধারে পণ্য বিক্রয়। নেক্সট, মাহি ট্রেডার্স এর লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের কি বৃদ্ধি পাবে। আচ্ছা আমরা যদি এখানে দেখি মাহি ট্রেডার্সটা কোথায় আছে, এই যে এখানে। তো মাহি ট্রেডার্স এর বেলায় আমরা জাবেদা যদি দিই, প্রথমে 30,000 টাকার জন্য মানে কি করা হয়েছে, 30,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে এবং নগদে 20,000 টাকা গ্রহণ করা হয়েছে। তাহলে আমি যদি বলি মাহি ট্রেডার্স এর জন্য হচ্ছে এটা আমরা টোটাল 30,000 টাকা হচ্ছে কি মেইনলি বিক্রয় করছি, তাহলে বিক্রয় হিসেবে 30,000 টাকা হচ্ছে আমরা ক্রেডিট লিখবো। নগদে পাইছি কত, 20,000 টাকা। তাহলে আমরা জাবেদা দিব হচ্ছে নগদান হিসাব ডেবিট, পাইছিলাম কত 20। আচ্ছা বাকি পাইনি কত, আমরা পাইনি হচ্ছে তাহলে 10,000 টাকা। 10,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি হবে, পাবো ইন ফিউচারে। প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা। আর আলটিমেটলি বিক্রি করে ফেলছে, বাকি সম্পূর্ণ টাকা এটা ক্রেডিট হচ্ছে কত, 30,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটু দেখি কি বলতেছে, যে সম্পদ 30,000 টাকা, মালিকানা শুধু 30,000 টাকা এবং দায় 10,000 টাকা। দায় কোথায়, এখানে দায় 10,000 টাকা হওয়ার কোনো অপশনই তো নেই, দায় কোথেকে আসবে, কারণ আমাদের তো এখানে প্রাপ্য হিসাব হয়েছে, যেহেতু আমরা বিক্রি করছি, ধারে বিক্রি করলে তো আমাদের প্রাপ্য হিসাব হয়। তো প্রাপ্য হিসাবের বেলায় হচ্ছে আমরা জানি সম্পদ বলতে পারতাম যে সম্পদ 10,000 টাকা সৃষ্টি হয়েছে। তো এখানে তুমি ইরেশনটা বলতে পারো, যে রিজেকশন যেটাকে আমরা বলে থাকি। তো এটা হচ্ছে এটা বাদ, এটা হবে না, তাই কেন হবে, এটা হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে কি 1 এবং 2। মালিকানা সত্য 30,000 টাকা এবং সম্পদ কত, 30,000 টাকা। কেমনে সম্পদ 30,000 টাকা তোমরা ব্যাখ্যা চাও, এই যে দেখো নগদ 20,000 এবং প্রাপ্য হিসাব 10,000, দুটোই সম্পদ। 20,000 যোগ করলে 30,000 টাকা, হ্যাঁ এটা একটা সম্পদ। এবং বিক্রয়, আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান, সুতরাং আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব কত, 30,000 টাকা। খুব সিম্পল কোশ্চেন, এগুলো আসবে ভাই পরীক্ষা, এগুলো আসবে, খুব ভালো করে পড়বা। ওকে, এখানে ওই যে বইটা আছে, তারপর থেকে এগুলো খুব ভালো করে নোটিস করতে হবে। তো আচ্ছা একজন কল দিছে, বাট আই ডোন্ট নো, এখন ধরা যাবে না এখন। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখানে কি উল্লেখ করা আছে, যে কোনটির জন্য ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয়। হ্যাঁ, কোনটির জন্য ক্রেডিট ভাউচার ব্যবহৃত, আমরা জানি যে ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয় আয়ের জন্য, আয়ের জন্য। ঠিক আছে, আয়ের জন্য হচ্ছে আমরা ক্রেডিট ভাউচার ব্যবহার করে থাকি। ঠিক আছে, খেমে যাচ্ছি। ওকে, তো কোনটির জন্য ক্রেডিট ভাউচার হয়, তাহলে আনসার হবে আয়ের জন্য। অর্থাৎ কোথায় আছে আয় দেখো তো কোশ্চেনে, এই জায়গাতে হচ্ছে আয় আছে।
আমরা ঘ নম্বরটা চান্স। তারপরে যদি খেয়াল করি, খরচ সমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে তাকে পরিশোধ, কাকে পরিশোধ করতে হবে? খরচ সমূহ চালানে অন্তর্ভুক্ত আছে, এই জায়গাটা আছে না, একটু ডিপ কোশ্চেন করছে, এটা খুব ভালো একটা কোশ্চেন করছে চট্টগ্রাম বোর্ড 25-এর। এটা একটু সবাই খুব ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, খরচ সমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে কাকে হচ্ছে পরিশোধ করতে হয়? মনে রাখো যে ক্রেতাকে পরিশোধ করতে হয়। যেহেতু মানে খরচটা এন্ট্রি করা হয়েছে, খরচটা আমরা জানি যে মানে চালানটা কেন প্রস্তুত করা হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। কে প্রস্তুত করে? বিক্রেতা। তাহলে বিক্রেতা যেহেতু পরিশোধ করার স্বার্থে হচ্ছে এন্ট্রি করে রাখছে খরচের জন্য, তাহলে অবশ্যই সেটা কে পরিশোধ করবে? ক্রেতা পরিশোধ করবে। এই জায়গাতে আরেকটু ঘুরে দিতে পারতো, সেটা কি, যে খরচগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় হচ্ছে মানে পরিশোধ করার জন্য। অর্থাৎ আমরা যদি বলি চালান অন্তর্ভুক্ত করার জন্য, এখানে আন্তঃচালান বহিঃচালান একটা আমি তোমাদেরকে বুঝলাম। ক্রেতার নিকটে আন্তঃচালান এবং বিক্রেতার নিকটে হয় কি? বহিঃচালান। ঠিক আছে, আন্তঃচালান। এখানে এভাবে বলতে পারতো যে আন্তঃচালানে যেহেতু আমরা পরিশোধ করার জন্য লিপিবদ্ধ করি, এক্ষেত্রে কে পরিশোধ করবে? তখন হচ্ছে আমরা বলতে পারতাম যে এটা ক্রেতা পরিশোধ করবে। মালিকানা সূত্রকে প্রভাবিত করে কোনটি? আচ্ছা, এখানে বলতেছে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করলে আমরা যাবে জানি যে ব্যাংক হিসাব ডেবিট অথবা নগদ, অনেকে বলতে পারো, তোমার ইচ্ছা। ব্যাংক হিসাব ডেবিট এবং হচ্ছে ব্যাংক ঋণ বা ঋণ হিসাব ক্রেডিট। এখানে একটা তো মালিকানা সত্ত্বের কিছু নাই, এটাও সম্পদ, ব্যাংক ঋণ দায় আসবে না, এটা হচ্ছে ভুল। যন্ত্রপাতি কই? যন্ত্রপাতি কই বলে যাবে দিই আমরা কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, দুটোটাই সম্পদ, এটাও আনসার হতে পারে না। ব্যাংকে জমা দান, ব্যাংকে যখন আমরা জমা দিই তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়, এটা একটা কন্ট্রা এন্ট্রি, এটাতেও কি নাই? মালিকানা সত্ত্বের কোনো কিছু নেই। ভাড়া প্রদান, এক্স্যাক্টলি এটা আছে। কিভাবে? ভাড়া যখন আমরা প্রদান করি যাবে দিই হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, হ্যাঁ, এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এখন আমরা যদি খেয়াল করি এই যে ভাড়া প্রদান, ভাড়া হিসাব আমরা লিখলাম, এটা কি বলতো? ব্যয় হিসাব, ব্যয় হিসাব। আচ্ছা, ব্যয় হিসাবটা কি মালিকানা সূত্রের অংশ না? আমরা জানি যে মালিকানা সূত্রকে প্রভাবিত করে চারটি উপাদান: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। তাহলে এই যে ব্যয়টা, এটা হচ্ছে মালিকানা সূত্রকে প্রভাবিত করে, তাই আমরা বলতে পারি ভাড়া প্রদান হচ্ছে আমাদের এখানে এটার আনসার। ঠিক আছে, তারপরে যদি আমরা খেয়াল করি, এখানে বলা আছে যে মোহনা ট্রেডার্স তার কর্মচারী শিহাবকে 10,000 টাকা বেতন প্রদান করে। হ্যাঁ, লেনদেনটি মোহনা ট্রেডার্স এর কোন দলিলে অন্তর্ভুক্ত হবে? এই যে বেতন প্রদান, এটাই যা শুধু তুমি কিওয়ার্ড হিসেবে ধরতে পারো। বেতন প্রদান এটা একটা খরচ, খরচের জন্য আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করি। আনসার ইজ ডেবিট ভাউচার। কোথায় আছে? 3 নম্বরে। ঠিক আছে, ক্রেডিট নোট প্রস্তুত করি। ক্রেডিট ভাউচার কেন হয়? আয়ের জন্য। এগুলো আমরা একটু আগে আলোচনা করে ফেলছি, তোমরা একটু আগে যদি লাইভ পরে দেখো তাহলে একটু আগে দেখে নিবা। আর যদি হচ্ছে তুমি যদি পরবর্তীতে কোনো একটা সময় দেখো তাহলে অবশ্যই হচ্ছে তোমার ওয়ালে সেভ দিয়ে রাখতে পারো। আচ্ছা, ডেবিট নোট, ডেবিট নোট বলতে আমরা কি বুঝি? যে ক্রয় ফেরতের জন্য যেটা হয়। এখানে ক্রয় ফেরতের কোনো কিছু নাই, তাহলে এটা আনসার হতে পারে না। ক্রেডিট নোট, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের জন্য, এটাও এখানে না। তাহলে ক্রেডিট নোট, ক্রেডিট ভাউচার যেটা আয়ের জন্য, এটাও এখানে লাগবে না, কেননা আমরা বেতন প্রদান করছি, তাহলে এটা ব্যয়ের জন্য হচ্ছে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করে থাকি। ক্রয় জাবেদার উৎস দলিল কোনটি? ক্রয় জাবেদার উৎস দলিল হচ্ছে চালান। ঠিক আছে, চালান হচ্ছে আমাদের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার উৎস দলিল। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল। ঠিক আছে, আর যদি বলা হয় কোনো খরচের জন্য কি হবে, তখন হচ্ছে বা আয়ের জন্য কি হবে, তাহলে এটা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার হবে আর কি। ক্রেডিট নোট ব্যবহৃত হয় ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে, এটাই আনসার। ঠিক আছে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে ডেবিট নোট হয়। আমাদের প্রশ্ন বলছে ক্রেডিট নোট, ডেবিট নোট এটা। ঠিক আছে, আচ্ছা, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত, তারপর হচ্ছে নগদে বিক্রিত পণ্য ফেরত, না এটাও না। তাহলে আমাদের আসবে কি? ক্রেডিট নোটের জন্য কোনটা মানে ব্যবহৃত হয়? তাহলে ধারে বিক্রিত পণ্য যখন ফেরত আসে, অর্থাৎ বিক্রয় ফেরত। ঠিক আছে, বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরতের প্রামাণ্য দলিল বা আমরা বলতে পারি যে নোট, এটা হচ্ছে ক্রেডিট নোট ব্যবহার করা হয়। ব্যবসার জন্য কোনটি ব্যবহার করা হয়? ব্যবসায় ব্যয়ের জন্য দেখছো আসছে, ব্যয়ের জন্য, আবার ব্যয়ের জন্য ডেবিট ভাউচার, ব্যয়ের জন্য ডেবিট ভাউচার। এখানে আসতে পারতো আয়ের জন্য, আয়ের জন্য হলে কি দিতাম আমরা আনসার? ক্রেডিট ভাউচার। ঠিক আছে,
রাকেশ ব্রাদার্স এর নিকট 30,000 টাকার মেশিনারিজ ক্রয়ের জন্য হিসাব সমীকরণের কোনটি প্রভাব পড়বে? আচ্ছা ফাইন, রাকেশ ব্রাদার্স এর নিকট 30,000 টাকার মেশিনারিজ ক্রয় করা হয়েছে। আচ্ছা আমরা জানি যে মেশিনারিজ বা সম্পত্তি যখন ক্রয় করা হবে তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কি ক্যাশ লেনদেন অর্থাৎ নগদ লেনদেন নাকি হচ্ছে ধারের লেনদেন। আমরা জানি যে যখন কোনো নগদ উল্লেখ থাকবে না বা নাম থাকবে তখন এটাকে আমরা ধারে বলবো। তাহলে ধারে পণ্য মানে আসবাবপত্র ক্রয় করছে, সো আমরা আসবাবপত্র মিনস হচ্ছে মেশিনারিজ আর কি আমি বোঝাচ্ছি আর কি। তো জামাতে কি হবে, মেশিনারিজ হিসাব ডেবিট, বা আমরা যদি মেশিনারিজ কি যন্ত্রপাতিও লিখি চলবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট যদি আমরা করি। আর তাহলে যেহেতু আমরা নগদ টাকা দিই নাই তার মানে দিতে হবে রাকেশ ব্রাদার্স কি, সে আমার জন্য কি দায় বা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বা আমরা দায় বলতে পারি। কে এটা? রাকেশ, লিখে দিতে পারো ক্রেডিট। তাহলে যন্ত্রপাতি হচ্ছে একটা সম্পদ, এ ডেবিট আছে বৃদ্ধি পাইছে, প্রদেয় হিসাব কি একটা দায়, কোন দিকে আছে ক্রেডিট আছে, এটাও বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি এল বৃদ্ধি কোথায় আছে? খ নাম্বার আছে। এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, ঠিক আছে। এই যে হ্রাস বৃদ্ধি এখান থেকে ভাই আমি তোমাদের বারবার বলতেছি, যদি না আসে কুমিল্লা বোর্ড বলো যে কোনো বোর্ড বলো যদি না আসে হ্রাস বৃদ্ধি থেকে তাহলে কি, তাহলে কিছুই না, বোধাই আসবে, লিখে রাখো, ঠিক আছে। ও শেষ করে ফেলছি তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা। কতক্ষণ ধরে লাইভ হচ্ছে একটু দেখি তো, বাজে কয়টা, 48 মিনিট অলরেডি। আচ্ছা আমি হচ্ছে এখানে কয়েকটা ম্যাথ দেখাই, দাঁড়াও ওয়েট। এই চ্যাপ্টারের মানে এই অংশটা থেকে অনেক সময় ম্যাথ আসে। ম্যাথ মিন্স হচ্ছে ওই যে বলে যে মালিকানা সত্ত্ব বের করো, হ্যাঁ এরকম বলতে পারে। আচ্ছা আমি দেখি এটা কি, আচ্ছা এইগুলো মনে হয় আমি দেখাইনি, ওয়েট। আচ্ছা অনাদায় পাওনা সঞ্চিতি লেনদেনের হ্যাঁ কোন বৈশিষ্ট্যের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, এই যে আবার গুরুত্বপূর্ণ এবং ঝামেলার যদি এমসিকিউ আছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে, ঠিক আছে। অনাদায় পাওনা সঞ্চিতি কোন বৈশিষ্ট্যের উদাহরণ? ঐতিহাসিক ঘটনা। এটা অনেকে হচ্ছে পেছ লাগাই ফেলো, এটা খুব ভালো করে মনে রাখবা, তোমাদের 9-10 এর বোর্ড বই খুব সুন্দর করে লেনদেনের যে 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে, 7টি বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য যেটা এটা মনে হয় হিসাব সমীকরণে প্রভাব। একটা লেনদেন অবশ্যই কি হিসাব সমীকরণে প্রভাব ফেলবে। এর আগেরটাই হচ্ছে এই ঐতিহাসিক ঘটনা, হ্যাঁ ঐতিহাসিক ঘটনা। আর এই ঐতিহাসিক ঘটনার একটা এক্সাম্পল তোমাদের বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, দিস ইজ অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে যদি বলা হয় অনাদায় পাওনা সঞ্চিতি লেনদেনের কোন বৈশিষ্ট্যের উদাহরণ, অবশ্যই সেটা দিবা কি ঐতিহাসিক ঘটনা। এটা খুব ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে, এটা থেকে আসতে পারে প্রশ্ন। ওকে ফাইন। তারপরে যদি আমরা খেয়াল করি বাহ্যিক লেনদেন অর্থনৈতিক ঘটনা কয়টি পক্ষকে প্রভাবিত করে। আচ্ছা দেখো এটা সিম্পল বিষয় কি জানো, যখন একটা লেনদেন হবে আমরা জানি লেনদেনের মধ্যে নরমালি দ্বৈত সত্তার জন্য দুইটা পক্ষ থাকবে একদম কনফার্ম, ঠিক আছে, দুইটা পক্ষ থাকবে। লেনদেন আমরা জানি যে অভ্যন্তরীণ লেনদেনও হয়, অভ্যন্তরীণ লেনদেনও হয়, আর একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। হ্যাঁ আচ্ছা এই দুটোই তো লেনদেন, দেখো তো দুটোর মধ্যে লেখা আছে না যে লেনদেন, যেহেতু লেনদেন আছে অবশ্যই আমরা প্যারানা নিয়ে সুন্দর করে দিয়ে দিব এটা কি দুইটি পক্ষ থাকবে, অলওয়েজ দুইটি পক্ষকে প্রভাবিত করবে। ফাইন, কারণ লেনদেন হলে আমরা ইউজুয়ালি যেটা জানি সেটা হচ্ছে দুইটা পক্ষকে মাস্ট প্রভাবিত করবে। এবার হোক এটা অভ্যন্তরীণ লেনদেন কিংবা বাহ্যিক লেনদেন। আমাদের আনসার ছিল এটা, পরে প্রশ্ন ছিল সেটা কি বাহ্যিক লেনদেনের কথা, সো এটা আমরা আনসার দিয়ে দিলাম। দেন এনে বলতেছে যে মিতু ট্রেডার্স এর নিকট লেনদেনের জন্য লেনদেন নিচের কোনটি। আচ্ছা এটা তো আনসার দেখে ফেলছো তোমরা, কিছু রাখা উচিত ছিল যেগুলো আনসার নাই, তোমরা কমেন্টে জানাবা যে এটা হচ্ছে কেন লেনদেন। আশা করি সবাই পারবা, কারণ আমি লেনদেন সম্পর্কে অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি। অভ্যন্তরীণ লেনদেন কোনটি আমরা জানি, অভ্যন্তরীণ লেনদেন এখানে দেখো কি কি দেওয়া আছে যে সম্পদের মূল্য হ্রাস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার। পণ্য ক্রয়, তারপর হচ্ছে কি পণ্য ক্রয় ফেরত, হ্যাঁ গ্রাহকের সেবা প্রদান, ঠিক আছে, এইগুলো না মনে রাখবো। অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে সম্পদের মূল্য হ্রাস, যেটাকে আমরা অপচয় বলতে পারি, হ্যাঁ সম্পদের মূল্য হ্রাস অনেক সময় অপচয় দিয়েও আসে, এটাও আসতে পারে। তাহলে অভ্যন্তরীণ লেনদেন যদি বলা হয় কোনটি, তাহলে অবশ্যই লেনদেনের অনেকগুলো পার্ট আছে যেখানে অভ্যন্তরীণ লেনদেন আছে, এবং এটা এক্সাম্পল হিসেবে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা। এবং আমরা আমাদের যে লেকচার স্লাইড গুলো ওগুলোতেও কিন্তু খুব সুন্দর করে এটা রেখেছিলাম যে অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ হচ্ছে কি, উদাহরণ হচ্ছে অপচয়। ওকে ফাইন। ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের ফলে, আচ্ছা ভাই এটা দেখাবো না, ওগুলো হোদাই তোমরা পারবা, এটা দেখাই, ঠিক আছে।
দিনাজপুর বোর্ড 24, যারা তখন আলোচনা দেখছো তারা এগুলো পারবা, সেই জন্য হচ্ছে আমি স্কিপ করলাম আর কি, কারণ এটা অনেক আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেনটা আসছে কি, জনাব সুহাইল 2023 সালের 1 জানুয়ারিতে নগদে 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার 1,50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে পাশাপাশি 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। স্বত্বাধিকারীর পরিমাণ কত বা মালিকানা সত্ত্বের পরিমাণ কত? আমরা জানি মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে আমরা দুই ভাবে বের করতে পারি। যদি ব্যাংক ঋণটাকে আমরা আমলে নিই, অর্থাৎ ব্যাংক ঋণটাকে যদি আমরা ক্যালকুলেশনে আনি, এক্ষেত্রে নগদের সাথে এটাকে আমরা এক্সট্রা করে আবার কি করতে হবে, যোগ করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ নগদ কত আছে, 1 লাখ না, 1 লাখের সাথে তুমি ব্যাংক ঋণের 1,50,000 টাকা একবার যোগ করবে। ঠিক আছে, তারপরে আবার যেহেতু আসবাবপত্র আছে কত, এটাও তো আমার সম্পদ, কোথায়, 50,000 টাকা, এটাও আমরা যোগ করবো। লাস্টে আবার দায় যেটা 1,50,000 টাকা ব্যাংক ঋণ, এটাকে আবার বাদ দিয়ে দিব। তখন আমাদের আনসার কত হবে, ওই ঘুরে ফিরে যেই লাভ সেই কত, অর্থাৎ 1,50,000 টাকাই। এটাকে তুমি আবার অন্য আরেক ভাবে চাইলে খুব ইজিলি বের করতে পারো। কি দরকার জানো, ব্যাংক ঋণটাকে নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নেই। একটা জিনিস খেয়াল করো, আমি একবার ব্যাংক ঋণটাকে যোগ করলাম নগদের সাথে, হ্যাঁ, আবার হচ্ছে একবার এটাকে বিয়োগ করলাম। সুতরাং আমি যদি এটাকে টোটালি কাজেই না ধরি, এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আনসারটা ঠিকই বের করতে পারবো। অর্থাৎ নগদের সাথে সরাসরি যদি আসবাবপত্র যোগ করে ফেলো, তাহলে দেখবো যে 1,50,000 হবে, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ এখানে যে টপ এমসি গুলো আছে তোমরা খুব ভালো করে মানে প্রশ্নমিক্স হচ্ছে আমি তোমাদের দেখাইলাম। তোমরা যারা ক্লাস করছো অবশ্যই আশা করি তোমরা এটা পারার কথা। চলো এবার হচ্ছে আমরা যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, মিন্স আজকের জন্য সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে 3য় অধ্যায়, ওটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই যে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি, টপ এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, এখানের মধ্যে 30টার মতো করে এমসিকিউ আছে, তোমরা যদি দেখো খুব সুন্দর করে পেরে যাবা। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে আগে থেকেই বলে ফেলি, এই যে লাভ ক্ষতি আছে না ভাই, এই লাভ ক্ষতি থেকে তোমরা একটা কোশ্চেন পাচ্ছ, শিওর থাকো, লাভ ক্ষতি থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। লাভ ক্ষতি নির্ণয়ের বেলায় তুমি জানো যে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, উত্তোলন, অতিরিক্ত মূলধন, এগুলো কাজে লাগে। সবগুলো হচ্ছে তোমার কি করতে হবে, এখানে বিবেচনায় রাখতে হবে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, মিনু হচ্ছে কে, দেখি তো মিনুকে। মিনু হচ্ছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, 1/1/2024 তারিখে, অর্থাৎ প্রারম্ভিক 1/1/24 মানে এটা প্রারম্ভিক উদ্ধৃত তারিখে প্রারম্ভিক মূলধন ছিল তার কত, 1,05,000 টাকা, এবং 31/12 মানে হচ্ছে মনে রাখবা সমাপনী তারিখ, এই তারিখে তার মোট সম্পদ ও মোট দায় ছিল যথাক্রমে 1,40,000 এবং 50,000 টাকা। বলতেছে বছরের শেষে 30,000 টাকা কি করছেন, উত্তোলন করেন। বলতেছে প্রথমে যে সমাপনী মূলধন বের করা। আচ্ছা, সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। সমাপনী মূলধন ইজ ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ঠিক আছে, সহজে আমি লিখে ফেললাম। আচ্ছা, সমাপনী মোট সম্পদ যদি আমরা বলি, সমাপনী মোট সম্পদ এখানে দেওয়া আছে কত, দেখি তো, তার 1,40,000 টাকা। ঠিক আছে, এবং দায় হচ্ছে আমাদের কত, সরি দায় বলতে দায় হচ্ছে 50,000 টাকা দেওয়া আছে। 1,40,000 থেকে যখন তুমি হচ্ছে 50,000 টাকা কি করবা, বাদ দিবা, তাহলে থাকবে কত, মাইনাস করে থাকবে হচ্ছে 90,000 টাকা। তো এই 90,000 টাকা হচ্ছে আমাদের আনসার, মানে সমাপনী মূলধনের কাজটা আর কি। দেন মনে হয় পরের কোশ্চেনটাতে যেটা বলবে, একদম চোখ বন্ধ করে এটাই হবে যে মুনাফা বা লাভ ক্ষতি বের করবো। এই টাইপের কোশ্চেন একটা আসবেই ভাই, তোমরা খুব সিরিয়াসলি দেখে রাখো, লিখে রাখো, লাভ ক্ষতি থেকে একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা, লাভ ক্ষতির যে কোশ্চেনটা, পানি খেয়ে নিলাম, অনেকক্ষণ কথা বলতেছি। পানি বলে ফেলছি। মিনু খাতুনের ব্যবসায়ের মুনাফার পরিমাণ কত বের করতে বলছে। আচ্ছা, মুনাফা আমরা যদি বের করতে চাই, আমরা জানি যে একটা সূত্র আছে, সেটা বের করতে হয়। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধনটা যোগ করব, মাইনাস করব সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি, আমাদের এই প্রশ্নের মধ্যে
সমাপনী মূলধন আমরা বের করছি 90,000 টাকা এবং উত্তোলন দেওয়া আছে 30,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লাভ ক্ষতি বের করতে হলে আমরা জানি যে সমাপনী মূলধনের সাথে যোগ হয় হচ্ছে উত্তোলন, অর্থাৎ এইখানের এক পাশের রেজাল্ট হবে 1,20,000 টাকা। ঠিক আছে, আর এটা বাদ দিতে হয় প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হচ্ছে অতিরিক্ত মূলধন। এখন অতিরিক্ত মূলধন এখানে দেওয়া নাই, প্রারম্ভিক মূলধনে আছে শুধু কত, 1,05,000 টাকা। তাহলে এই 1,05,000 টাকা থেকে তুমি 1,20,000 টাকা এটা হচ্ছে কি মানে যোগ করে হচ্ছে এটা বাদ দিবা। রেজাল্ট হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে আমাদের যে আনসারটা সেটা কত হবে, এই যে 4 নাম্বারটা 15,000 টাকা গ্যাপ থাকবে, যে 1,05,000 টাকা এবং হচ্ছে কত 1,20,000 টাকা, গ্যাপটা কত 15,000 টাকা। এটা খুব সিম্পল, তোমরা হয়তো পারো। দেন বলেছে কোন ধারাবাহিকতাটি সঠিক। আচ্ছা, হিসাব চক্র মনে রাখবা, হিসাব চক্র থেকে এই কোশ্চেনটা আসছে, হিসাব চক্র। হিসাব চক্র থেকে যখন আমরা কোশ্চেনটা দেখব প্রথমে জেনে রাখবো যে হিসাব চক্রের ধাপ 10টি। ঠিক আছে, এই যে দেখো লেখা আছে, আমি ব্যাখ্যা দিয়ে দিছি। হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টি: লেনদেন শনাক্ত করা, লেনদেন বিশ্লেষণ করা, জাবেদা দেওয়া, খতিয়ান, রেওয়া মিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, লাস্ট হচ্ছে হিসাব পরিবর্তে রেওয়া মিল। এই যে 10টা ধাপের যে প্রসেসটা, এই প্রসেসটা বা ধারাবাহিকতাটা এখানে কোনটার সাথে মিলতেছে এটা আনসার আমাদের বলছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে দেখো রেওয়া মিলের পরে কার্যপত্র, তারপরে সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী, না এটা হতে পারে না। কার্যপত্র রেওয়া মিল উল্টাপাল্টা হতে পারে না। সমন্বয় দাখিলা রেওয়া মিল কার্যপত্র, না এটাও ভুল। রেওয়া মিল সমন্বয় দাখিলা, এই যে দেখো আমরা যদি খেয়াল করি রেওয়া মিল, এই যে রেওয়া মিল, তারপর হচ্ছে সমন্বয় দাখিলা, তারপরে কার্যপত্র, হ্যাঁ, তারপর হচ্ছে আর্থিক বিবরণী, তারপর হচ্ছে কি ওই যে কার্যপত্র, তারপর হচ্ছে আর্থিক বিবরণী, তারপরে যদি থাকতো সমাপনী দাখিলা এবং হিসাব পরিবর্তী রেওয়া মিল। এত কিছু নাই, আমাদের 1টা 2টা 3টা 4টা আছে। তো 4টা অনুযায়ী এই প্রসেসটা হচ্ছে আমাদের রাইট। তো আমাদের আনসার হবে কি এটা 24 কোশ্চেন। হিসাব চক্রের কয়টি ধাপে সম্পন্ন হয়? একটু আগে মাত্র বললাম, কয়টি ধাপ বলতো, 10টি। তারপরে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে, এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখো। অনেক সময় বলতে পারে যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি। মনে রাখবা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কার্যপত্র। ঠিক আছে, যেটাকে আমরা বলি ওয়ার্কশিট, ইংলিশে বলা হয় এটাকে ওয়ার্কশিট। যেটা তোমরা এখন যারা এসএসসি তে আছো, তোমরা ইন্টার উঠলে এই কার্যপত্রটার অনেক বড় একটা চ্যাপ্টার পাবা, মানে আলাদা একটা চ্যাপ্টার, ওখানে বিস্তারিত কার্যপত্র সম্পর্কে তোমরা জানতে পারবা। এখানে জাস্ট কার্যপত্র যেটা একটা ঐচ্ছিক ধাপ, এই এমসিকিউটা আসে, বাট এটা থেকে কোনো ম্যাথ কিন্তু তোমরা 9 10 পড়োনি। হিসাব চক্রের আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপের পূর্ববর্তী ধাপ কোনটি? এই যে দেখো আমরা যদি একদম ইয়াটাই দেখি, এটা কি হবে আনসার, কার্যপত্র। এই যে দেখো আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী ঠিক আগেরটা কি, কার্যপত্র। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যদি দেখি হিসাব চক্র, আচ্ছা এটা তো এটা বলে ফেলছি। তারপরে নিচের কোনটি বহুগড়া বিশিষ্ট বিবরণী, এটাও আসে কার্যপত্র। কার্যপত্রকে বহুগড়া বা আমরা বলতে পারি যে ঐচ্ছিক ধাপ। কত খ্রিস্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হয়? 1494। কোথায় আছে এগুলো? হচ্ছে তোমার কিছু এমসিকিউ যেগুলো খুব সহজ। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা আমরা যদি দেখি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, এখানে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ একটা দেওয়া আছে, ব্যয় নিয়ন্ত্রণ আছে, সার্বজনীন স্বীকৃত, এগুলো না। ঠিক আছে, এগুলো উদ্দেশ্যের মধ্যে মোটামুটি পড়ে, বাট দ্বৈত সত্তা হচ্ছে আমরা বলতে পারি হিসাব দুতরফা দাখিলা পদ্ধতির একটি বৈশিষ্ট্য এবং মূলনীতির অংশ। ঠিক আছে, তারপরে কোনটি দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির বৈশিষ্ট্য? কোনটি দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির বৈশিষ্ট্য? এখানে ওই যে সেম ডেবিট ক্রেডিট নির্ণয় করা, হ্যাঁ ডেবিট ক্রেডিট নির্ণয় পরিপূর্ণ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর্থিক অবস্থার বিবরণী, নিরূপণ, লাভ ক্ষতি, এগুলো উদ্দেশ্যের মধ্যে পড়ে, কিন্তু আমাদের বৈশিষ্ট্য বলছে ডেবিট ক্রেডিট নির্ণয়। হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? এটা সিলেট বোর্ড 24 কোশ্চেন। বেশি জনপ্রিয় কি? এটা পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই জায়গায় তোমাদের একটা কথা আমি বলে রাখি, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বিজ্ঞানসম্মত, হ্যাঁ দুতরফা। আর একতরফা বলতে একটা আছে না, আমরা যে লাভ ক্ষতির ম্যাথ করি একতরফা, এই একতরফা দাখিলা যে পদ্ধতি আছে ওইটা হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ
অবৈজ্ঞানিক পদ্ধতি কোশ্চেন হয় অনেক সময় এটা থেকে যে কোনটি অবৈজ্ঞানিক পদ্ধতি। এই যে এখানে জটিল ও অবিজ্ঞানসম্মত পদ্ধতি, যদি এটা একতরফা উল্লেখ থাকতো তাহলে আমাদের আনসার হচ্ছে এটা। যদি বলা থাকতো যে হিসাব সংরক্ষণের জন্য একতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় হয়, জনপ্রিয় হওয়ার কারণ নাই বা এটা জনপ্রিয় না, লিমিটেশন বলতে পারে এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতি। তারপর আবার ওই যে সেম লাভ ক্ষতির ম্যাথ বা এগুলো আসবেই পরীক্ষায় লাভ ক্ষতি থেকে। হ্যাঁ, দেখো এখানে বলতেছে যে যদি মাসুদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 44,575 টাকা হয়, সমাপনী মূলধন হয় যদি এটা, তাহলে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধন আছে, তাহলে আমাদের আর বের করা লাগবে না। বছরের মাঝামাঝিতে 12,000 টাকা ব্যবসায় নগদ আনায়ন, এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। ঠিক আছে, অতিরিক্ত মূলধন। আমরা এখানে কি করবো বলতো, আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ হয় আর সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হয়। উত্তোলন কি এখানে আছে, বলা আছে যে এবং 6,000 টাকা নগদে ব্যবসা উত্তোলন করে। তাহলে সমাপনী মূলধন এটার সাথে আমরা উত্তোলন যোগ করব, প্রারম্ভিক মূলধনের সাথে আমরা এই যে অতিরিক্ত মূলধনের টাকাটা যোগ করব, করে বিয়োগ করব, আনসার হবে যে এটা। তোমরা মিলাই নিও লাভ ক্ষতি বা যত আনসার হয়তো আর কি, এখানে তো ভুলও আসতেছিল এতক্ষণ, তোমরা মিলাই নিও। হ্যাঁ, ওকে, বা ক্যালকুলেশন করলে আর কি যেভাবে হয় এটা আনসার হয়ে যাবে। বিলের মাধ্যমে পণ্য ক্রয়, হ্যাঁ এটা এটা আমরা জাবেদা কি দেব? আচ্ছা, বিলের মাধ্যমে যদি পণ্য ক্রয় হয় না, তখন আমরা জাবেদা দিব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ঠিক আছে, মনে রাখবা বিলের মাধ্যমে যেহেতু, তাই আমরা প্রদেয় বিল দিতে হবে। এখানে আবার একটা কাহিনী আছে, সব বিলের মাধ্যমে কিন্তু আবার তুমি প্রদেয় বিল লিখতে পারবা না। পণ্য ক্রয় অর্থাৎ পরিশোধ করবে যেহেতু, তাই এটা আমরা প্রদেয় বিল দিছি, বুঝছো? আর যদি এখানে এরকম থাকতো যে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, তখন হচ্ছে আমরা এটাকে প্রাপ্য বিল দিতাম আর কি। যাই হোক, এটা হচ্ছে দায়, লাইবিলিটিস, তাহলে ক্রেডিট আছে তাহলে যোগ। ঠিক আছে, আর ক্রয় হিসাবে একটা ব্যয়, ব্যয় মানে আমরা হচ্ছে এক্সপেন্স বলতে পারি। এটা ডেবিট আছে, এটাও কি বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই এক্স, আবার ই বলতে ইকুইটি বুঝিও না, ই এক্স বলতে আমরা মালিকানা সত্যিকে বোঝাচ্ছি, সরি ব্যয়কে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে ব্যয়, ডেবিট আছে তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে, প্রদেয় বিল মানে হচ্ছে আমরা বলতেছি দায়, এটাও বৃদ্ধি পাইছে। কোথায় কোথায় আছে দেখো তো, ব্যয় বৃদ্ধি পায়, হ্যাঁ ব্যয় বৃদ্ধি পায় হচ্ছে ব্যয় বৃদ্ধি পায় এবং দায়ও বৃদ্ধি পায়। কোথায় আছে, 1 এবং 3, আনসার কি খ। দেখো এখানেও লেখা আছে, হাই আল্লাহ। ওকে, বাদ দাও। নিচের উদ্দীপকটি পরে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25 কোশ্চেন। সেম ভাবে আবারও ওই বাইক ঘুরে ফেরা সেই কথা, সমাপনী মূলধন। ঠিক আছে, বললো সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। সুফিয়ান ব্রাদার্সের একটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, তার প্রারম্ভিক মূলধন হচ্ছে এত টাকা এবং বছর শেষে সম্পদ 80,000 টাকা এবং ব্যাংক ঋণ 1,000 টাকা। ঠিক আছে, এবং উত্তোলন এবং অতিরিক্ত মূলধন এত বলা আছে। তাহলে আমরা জানি যে বছর শেষে সম্পদের পরিমাণ কত, 80,000 টাকা। দায় কত, মানে ব্যাংক ঋণ কত, 30,000। আমরা জানি সমাপনী মোট সম্পদ একটাই আছে, সম্পদ, আর দায় হচ্ছে ব্যাংক ঋণ দেওয়া আছে। তাহলে 50 থেকে 30,000 গেলে থাকবে, সরি 80,000 থেকে, আনসার আগে মাথায় এসে পড়ে ভাই, বেশি অ্যাডভান্স হয়ে গেছি। 80,000 থেকে মাইনাস 30,000 টাকা, তাহলে আমরা যা পাচ্ছি ওটা হচ্ছে আনসার, যেটাকে 50,000 বলবো। আনসার কোথায় আছে, এটা 4 নম্বর। মুনাফা এবং ক্ষতির পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা এখানে অলরেডি সমাপনী মূলধন পাইলাম, সমাপনী মূলধনের সাথে যোগ হয় উত্তোলন, তাহলে 50 যোগ 25, 50,000 হচ্ছে 25,000। হ্যাঁ, আর হচ্ছে আমরা জানি অতিরিক্ত মূলধন যেটা, ওইটা হচ্ছে কি, এখান থেকে আবার আমরা বাদ দিব অতিরিক্ত মূলধন, এর সাথে যোগ প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত আছে, 90,000 টাকা এবং অতিরিক্ত মূলধন আছে 15,000। 90 যোগ 15,000, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত, 50 আর 25, 75,000 টাকা। এদিকে মাইনাস হচ্ছে এটা কত, 90, 1,05,000, তাহলে 20,000 টাকার মতো নাকি 30,000 টাকা, সরি 30,000 টাকা হচ্ছে আমাদের লস। 30,000 টাকা হচ্ছে আমাদের কি লস প্রজেক্ট, মাইনাসের ফিগারে বের হবে 30,000 টাকা। ক্যালকুলেশন করবার কি যাবে ভাই, তাহলে ক্ষতি হচ্ছে আমাদের 30,000 টাকা এই মেথড অনুযায়ী। নিচের কোনটি হ্রাস বৃদ্ধির কারণে ডেবিট হবে? আচ্ছা, হ্রাস এবং বৃদ্ধির কারণে ডেবিট। আচ্ছা ফাইন, দেখি দায় হ্রাস পেলে হচ্ছে কি হয়, ডেবিট হয়, এটা ঠিক আছে।
আর আমাদের বলছে ডেবিট হতে হবে। ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, ব্যয় যখন হ্রাস পাবে তখন হবে ক্রেডিট, মালিকানা যখন বৃদ্ধি পাবে তখন হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে। আয় যখন বৃদ্ধি পাবে তখনও ক্রেডিট হবে। বরং দায় স্বভাবতভাবে দায় হচ্ছে কি ক্রেডিট দিকে থাকে, এবং ক্রেডিট থাকলে এটা বৃদ্ধি বোঝায়। দায় যখন ডেবিটে থাকে তখন এটা আমরা হ্রাস বুঝি। তাহলে ডেবিটে যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, দায় হ্রাস। আনসার এটাই। অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করে লেনদেনটির জন্য লেনদেনটি কোন কোন হিসাবকে প্রভাবিত করবে? কোন কোন হিসাবকে? অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করা হলো, তাহলে আমরা জানি যে ল্যাপটপ তো একটা আমাদের জন্য অফিস সরঞ্জাম বলতে পারি, যেহেতু অফিসের জন্য কিনা হয়েছে। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় করা হয়েছে যেহেতু বলা নাই যে এটা কোন ট্রেডার্স থেকে কিনা হয়েছে, দ্যাট মিন্স এটা নগদের মাধ্যমে কিনছে। যদি নগদের মাধ্যমে কিনা হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট। সো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম ইটসেলফ ইজ এ অ্যাসেট, নগদ একটা অ্যাসেট। সো দুটোই হচ্ছে সম্পদ। সম্পদ যদি আমরা দেখি তাহলে দুটো সম্পদ বৃদ্ধি পাইছে এবং সম্পদ হ্রাস পাইছে, কেননা অফিস সরঞ্জাম নামক সম্পদটা আমরা ডেবিটে দিছি, বৃদ্ধি পাইছে, এবং নগদ নামক সম্পদ আমরা ক্রেডিট দিছি, মাইনাস হয়েছে। সো এটা হচ্ছে আমাদের আনসার। কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? এইখান থেকে আবার এই কোশ্চেনটা অনেক বেশি আসে, ঠিক আছে। কোনটা হ্রাস পেলে ডেবিট হবে, কোনটা হ্রাস পেলে ক্রেডিট হবে, এটা হচ্ছে তোমার এই তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্রুত ফারাকিলা পদ্ধতি থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং ধরে রাখো তোমাদের আসবে পরীক্ষায়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা বলতে না, এই ধাঁচের কোশ্চেন গুলো কি হ্রাস বৃদ্ধির, কোন হিসাবটি হ্রাস পায়, কোন হিসাবটি বৃদ্ধি পায়, এরকম। তাহলে বলতেছে যে কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে। আমরা জানি যে দায় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট, আয় যদি হ্রাস পায় তাও হয় ডেবিট, মালিকানা যদি হ্রাস পায় তাও হবে ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় তা হবে ক্রেডিট। আমাদের আনসার হচ্ছে কি এটা। কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। হিসাব চক্রের কোন ধাপে হিসাব খাতগুলো ডেবিট ক্রেডিট তারিখের ক্রম অনুসারে, মনে রাখবা, জাবেদা বা প্রাথমিক বই কোনটা আছে দেখো তো, জাবেদা। এখানে জাবেদা না থেকে বলতে পারতো প্রাথমিক বই, হ্যাঁ, প্রাথমিক বই বা প্রাথমিক হিসাবের বই, ঠিক আছে। অনেক কিছু বলে, প্রাথমিক হিসাবের বই, কালানুক্রমিক বই, দৈনন্দিন বই, অনেক কিছু তোমরা ইন্টারনেটে দেখবে যে কত নাম পাবা জাবেদার। সো এখানে এইভাবে থাকে। তাহলে কালানুক্রমিক বা ক্রমানুসারে সাজায় হচ্ছে কোথায়? জাবেদায়। দেখো আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি জাবেদা গুলো দিয়ে থাকি, এত তারিখ এত তারিখ এত তারিখ এরকম। প্রারম্ভিক জাবেদা দাখিলা দেওয়া হয় কেন? আচ্ছা, প্রারম্ভিক জাবেদা দাখিলা কেন দেওয়া হয় এটা মনে রাখো যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, ঠিক আছে। হিসাবের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয় না? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তোমরা একটু আগে দেখো আমরা যে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ঠিক আছে। আমরা যে আলোচনা করলাম একটু আগে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে, সেখানে লাভ ক্ষতি আমরা নির্ণয় করার সময় কি করছি? সমাপনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তার মানে এখানে কিন্তু নাই কি বলতো, আয় ব্যয়। মনে রাখবা একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে কোন হিসাবগুলো নিয়ে কাজ হয় না, সেটা হচ্ছে আয় এবং ব্যয়। মানে আয় ব্যয় গুলা নিয়ে আমরা কাজ করি না, সম্পদ নিয়ে কাজ করি, দায় নিয়েও কাজ করি। সুতরাং কাজ করি যদি বলা হয় তাহলে সম্পদ দায়, কাজ করি না কোনটা, তাহলে হবে আমাদের আয় এবং ব্যয়। তাহলে আয় এবং ব্যয় কত কত? 1 এবং 3। এই যে এটা তো আনসার খ, বাট এখানে লেখা আছে গ, এটা অনেকটুকু ভুল হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, চাপ নাই, তোমরা ঠিক আছে। তাহলে প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, সমাপনী মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? খুব সিম্পল, আমরা জানি যে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা বাদ দিলে হবে। তাহলে 1 লাখ থেকে 80,000 টাকা বাদ দিলে 20,000 টাকা হচ্ছে আমাদের কি প্রফিট, লাভ হচ্ছে। ঠুসঠাস করে ফেলতে হবে, বুঝছো? আবার ভুল করা যাবে না। এমসিকিউতে খুব ক্যাচ করতে হবে ভালোভাবে যে আমাদের এমসিকিউতে কি চাইলো, আমাদের কি বের করতে হবে। প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, ঠিক আছে, এবং উত্তোলন 20,000 টাকা, সমাপনী মূলধন আছে 80,000 টাকা। বলতেছে মুনাফার পরিমাণ। 25 সালের কোশ্চেন, যশোর বোর্ড 25 আসবে, এগুলো আসবে ভাই, তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসবে। তাহলে আমরা জানি যে সমাপনী মূলধনের সাথে যোগ করতে হয় উত্তোলন। তাহলে সমাপনী মূলধন আছে 80,000 টাকা, উত্তোলন আছে 20,000 টাকা, ঠিক আছে। মাইনাস হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন কত? 80,000 টাকা। যোগ অতিরিক্ত মূলধন কত? নাই 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 নাই, মনে হয় না, নাই, না থাকলে নাই, এভাবে থাকবে। তাহলে কত আছে? 1 লক্ষ। তাহলে এই 1 লক্ষ থেকে আমরা যদি 80,000 বাদ দিই তাহলে আমাদের থাকবে কত? 20,000 টাকা হচ্ছে আমাদের লাভ। ওকে, এই যে 20,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। লাভ ক্ষতি থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে।
নেক্সট, একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না কোন হিসাব করে, যে আবার আসছে কোন হিসাবটাকে আমরা গুরুত্ব দিব না। আমি একটু আগে তোমাদেরকে বলছি, এখানে একটু ঘুরাই দিছে। দেখো প্রশ্ন কিন্তু এরকম টাইপের হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা জানি হিসাবে অন্তর্ভুক্ত হয় না হচ্ছে আয় ব্যয়, আয় এবং ব্যয়। এখন আমরা এখানে বুঝি যে আয় ব্যয় কি কি আছে। সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ, চলতি সম্পদ, সো এটা তো আসবে, বরং গুরুত্ব দেওয়া হয় না মানে আসবে না কোনটা, কমিশন। দেখছো, কমিশন আমরা আয় এবং ব্যয়, অর্থাৎ কমিশন প্রদান। ইউজুয়ালি যদি কমিশন ডিরেক্ট থাকে তখন আমরা প্রদান ধরে নিই, প্রদান হলেও ব্যয়, আবার কমিশন যদি তুমি এটাকে প্রাপ্তি ধরো এক্ষেত্রে এটা আয়। সো আয় এবং ব্যয় কোনটাই হচ্ছে গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। দেনাদার সম্পদ গুরুত্ব দেওয়া হয়, আসবাবপত্র সম্পদ গুরুত্ব দেওয়া হয়, দায়কেও আমরা গুরুত্ব দেই। একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত রাখা হয়, একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয় কোন কোন হিসাব, সম্পদ হিসাবের উদ্ধৃত রাখা হয় এবং দায়ের রাখা হয়। চট্টগ্রাম বোর্ড 25 ব্যয় এবং আয় কোনটির হচ্ছে কি রাখা হয় না। তাহলে আনসার কি হবে 1 এবং 3, এই যে খ, এখানেও গ লেখা। আচ্ছা, তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে হ্যাঁ কি হবে, লেনদেনটির একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়, কোন কোন লেনদেনের দুটি পক্ষ লিপিবদ্ধ হয়, আবার কোন কোন লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ। এক্স্যাক্টলি তিনটাই আমাদের রাইট। তার মানে কোন কোন লেনদেনের একটি পক্ষ হচ্ছে লিপিবদ্ধ করা হয়, আবার কোন কোন লেনদেনের দুটি পক্ষ করা হয়, আবার এমন লেনদেন আছে যে একটাও করা হয় না। সিলেট বোর্ড 24 কোশ্চেন। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়, হয় হচ্ছে সম্পদ দায়, দেনাদার একটা সম্পদ রাখা হয়, ব্যাংক ঋণ দায় রাখা হয়, অফিস ভাড়া, অফিস ভাড়া হচ্ছে কি একটা ব্যয়, ব্যয়কে রাখা হবে। উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে কি না, রাখা হবে না। রাখা হবে না, তাহলে রাখা যেহেতু হবে না তো এটা বাদ। রাখা হবে কোনটা, হিসাব রাখা হয় কোনটি, সম্পদ দায়। একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না কোন হিসাব। আচ্ছা, এটা তো আবার রিপিট হয়ে গেছে, ওই যে কোশ্চেনটা কি, কমিশন গুরুত্ব দেওয়া হবে না। একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, এটা তো কয়েকটা এসে পড়ছে এখানে। আচ্ছা, বাদ দাও। তাহলে এই হচ্ছে মানে আমাদের থার্ড চ্যাপ্টারের যে মেইন অংশগুলো ছিল। সো ওভারঅল হচ্ছে তুমি যদি বলো থার্ড চ্যাপ্টারের এবং সেকেন্ড চ্যাপ্টারের যে আলোচনাগুলো আমরা এই লেকচারগুলোতে করছি, হ্যাঁ আজকে এই যে লেকচারটা, এটাতে যা যা করা হয়েছে তুমি খুব ভালো করে যদি নোট করো, আমি কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে খুব বেশি হাইলাইট করছি, যেমন একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটার হিসাব রাখা হয় কোনটা হয় না, এখান থেকে কোশ্চেন আসতে পারে। রাখা হয় সম্পদ দায়, রাখা হয় না হচ্ছে আয় ব্যয়। ঠিক আছে, আর লাভ ক্ষতি থেকে তো কোশ্চেন আসবে, এটা খুব সিম্পল বিষয়। ঠিক আছে, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, কোনটিকে হ্রাস পায় ডেবিট হলে, বা কোনটি হ্রাস পেলে ক্রেডিট হয়, বা কোনটি হ্রাস পেলে তোমার হচ্ছে মানে হ্রাস হলে তো ডেবিট হয়, আবার বৃদ্ধি হলে অনেক সময় ডেবিট হতে পারে আর কি। তো এগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারে। মুনাফা জাতীয় মানে মুনাফা এবং ক্ষতি বের করার জন্য আসতে পারে। ঠিক আছে, দ্রুত দাখিলা পদ্ধতির সালটা এটা মনে রাখো। এছাড়া একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে তোমার লুকা পিসুলের যে গ্রন্থটা, এই গ্রন্থটার নাম কি, বেশিরভাগ মানুষ হচ্ছে গ্রন্থটার নাম স্পষ্টভাবে বলতে পারে না। সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটা, এই গ্রন্থের মধ্যে উনি আমাদের এই বিস্তর দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। হিসাব বিজ্ঞানের ভিত্তি সেই দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, দুতরফা এই যে দুতরফা দাখিলা পদ্ধতি আমরা হিসাব বিজ্ঞানের পুরো ভিত্তি বলতে পারি। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের ভিত্তি। আচ্ছা, আমরা যদি একটু তোমাদের বেশি কিছু জানাই দিতে চাই, হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা 1494 সালে হচ্ছে ফ্রা লুকা বার্টলিমিও ডি পেসুইলি, যার পুরা নাম যেটাকে আমরা লুকা পেসুইলি বলে থাকি, উনি হচ্ছে মানে ইন্ট্রোডিউস করিয়েছে। এবং ওনার গ্রন্থের মধ্যে, যে গ্রন্থের মধ্যে ওইটা মানে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে, এটা ছিল একটা ম্যাথমেটিক্যাল বই, যেটা হচ্ছে সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটা। এই গ্রন্থটার অ্যাকচুয়ালি 3টা অংশ আছে। কয়টা অংশ বলতো? 3টি অংশ। একটা হচ্ছে অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, আর একটা হচ্ছে প্রপোর্শনাল। অ্যারিথমেটিকা বলতে আমরা পাটিগণিত বুঝি, জিওমেট্রিয়া বলতে আমরা জ্যামিতিক বুঝি, আর প্রপোর্শনেট মানে আনুপাতিক বুঝি। তোমাদের এখানে যদিও 9-10 এত কোশ্চেন ডিপ হয় না, বাট তুমি জেনে রাখতে পারো চাইলে যে
প্রপোর্শনেট, প্রপোর্শনালিটি, যে প্রপোর্শনেট মানে আমরা বুঝি হচ্ছে কি, মানে আনুপাতিক। এই আনুপাতিক যে অংশটা ছিল, মনে রাখবা তিনটা পার্ট কিন্তু ছিল সুম্মাদি অ্যারিথমেটিকা, জিওমেট্রি, প্রপোর্শনেট, প্রপোর্শনালিটি এই গ্রন্থের মধ্যে। এর মধ্যে থার্ড যে পার্ট, তৃতীয় যে অংশটা, ওটা ছিল প্রপোর্শনাল, আনুপাতিক অংশ। ওই আনুপাতিক অংশের মধ্যে যে উনি হচ্ছে দুদফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, যেটা হচ্ছে 1494 সালে। তো ডিপ কোশ্চেন হয় না, বাট তোমাদেরকে জানিয়ে দিলাম, তারপরে যেটা ভালো মনে করো পরে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার অংশ ছিল। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা, এটা হচ্ছে কার্যপত্র, টোটাল ধাপ হচ্ছে 10টা, এটাও জানবা। প্রসেসটা মনে রাখবা, এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাভ মুনাফা ক্ষতি, তো এটা তো লাগবেই। আশা করি তোমরা এই যে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার যে এমসি গুলো দেখেছি, এগুলো যদি খুব মনোযোগ দিয়ে তুমি কমপ্লিট করতে পারো, আই থিঙ্ক তোমার এইখানের যে প্রিপারেশনটা এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো অবশ্যই তোমরা অনেক বেশি ভালো থাকো এবং সুস্থ থাকো। আমরা খুব সুন হয়তো যে চ্যাপ্টার গুলো বাকি আছে ওগুলোর ক্লাসও আমরা প্রোভাইড করব। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি লাইভ করা হচ্ছে ফেসবুক থেকে, বাট এই লাইভটা আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমাদের পেজটা যদি ফলো না দিয়ে থাকো, অবশ্যই ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটা যারা ইউটিউব থেকে পরে দেখবা, আই রিপিট পরে দেখবা, তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিও, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা, ভালো থাকবে সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে।